হ্যালো। হ্যালো, দাদারা আমাকে কি শোনা যাচ্ছে? মেরিন। আচ্ছা, দুঃখিত, আমি আসলে প্রথম স্টিমিয়ারের করেছি। স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই লাইভ অনুষ্ঠানে। আসলে আমাদের এই লাইভ অনুষ্ঠানটি আজকে সুরভিরই উপস্থাপন করার কথা ছিল, কিন্তু একটি দুঃসংবাদ হঠাৎ করে চলে আসায় সুরভি আর থাকতে পারছে না, যার কারণে আমাকেই ঢুকতে হলো। আহ আমরা আজকে কবি আড্ডা করব, কবিদের সাথে কিছু গল্প করব এবং তাদের কবিতা শুনবো। উম, আমি আসলে একেবারেই অভ্যস্ত না লাইভ করে, আমি ঠিক বুঝতে পারছি না যে শোনা যাচ্ছে কিনা। উম, আমরা আমাদের সাথে রয়েছে রাজীব বিশ্বাস দা, কবি রাজীব বিশ্বাস, মাসুদুল হোসেন শাওন ভাই এবং সালমা সুলতানা আপা। সাথে রয়েছে আমাদের রদ্দুর সঞ্চালক সাইদা সৈয়দা মেহেরিন নকিব। নকিব মেহেরিন, আমাকে কি শুনতে পাচ্ছেন? শুনতে পেলে আপনি কি একটু আসবেন? আপনি একটু আসেন। আপনি কথা বলেন, আমি বুঝতে পারছি না আসলে যে ঠিক মতো যাচ্ছে কিনা। আজকে আমাদের সাথে রোদ্দুর আড্ডায় সংযুক্ত রয়েছেন কবি রাজীব বিশ্বাস, মাসুদুল হাসান শাওন এবং সালমা আক্তার। মেহেরিন, পেরেছেন? মেহেরিন কি আমাকে শুনতে পাচ্ছেন? সালমা, হ্যাঁ, সালমা আপু এখনো জয়েন করতে পারেনি। আমি আসলে এতক্ষণে ক্লিয়ার হলাম, আপনাদেরকে অ্যাড করিনি এতক্ষণ, আমি নিজে নিজে ছিলাম। তো এখন অ্যাড করেছি, দেখা যাচ্ছে। বলেন, আপনি বলেন এখন। আমরা রাজীব দাকেও পেয়েছি, শাওন ভাইকেও পেয়েছি, শুধু সালমা আপুকে এখনো পাইনি।
আমরা চেষ্টা করছি ইনশাআল্লাহ সালমা আপুকেও জয়েন করিয়ে নিব। আপনার কাছে আমরা জানতে চাই যে আজকে আমরা কিভাবে অনুষ্ঠানটা করব, কারা কারা অংশগ্রহণ করবে এবং তাদের সম্পর্কে আপনি কিছু বলেন। আমাদের সাথে আছেন এই মুহূর্তে রাজীব বিশ্বাস এবং মাসুদুল হাসান শাওন। রাজীব বিশ্বাস উনি একাধারে চিকিৎসক, চিকিৎসা সাথে পাশাপাশি উনি সাহিত্য চর্চা করে চলেছেন দীর্ঘদিন যাবৎ, এবং তিনি বাঁশি এবং সঙ্গীত সাধনা করে থাকেন একাধারে। মূলত আমরা সালমা আপুকে পেয়ে গিয়েছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমরা একসাথে যুক্ত হতে পেরেছি। আমার মোবাইলটা অনেক ডিস্টার্ব, ভালো লাগছে। না, এখন সবাইকে পাওয়া গিয়েছে, কোনো ডিস্টার্ব নাই, আলহামদুলিল্লাহ। আমি আসলে ভয় ছিলাম যে এটা পারবো কিনা আদৌ। রাজীব দাকেও দেখা যাচ্ছে, শাওন ভাইকেও দেখা যাচ্ছে, আপুকেও দেখা যাচ্ছে, আর মেহেরিন মনে হয় একটু। হ্যাঁ দাদা, আসসালামু আলাইকুম, ভালো আছেন দাদা? আমাদের সাথে লাইভে মনে হয় যুক্ত হয়ে গেছে অলরেডি, আমরা লাইভে চলে গিয়েছি পেজ থেকে। আমরা মেহেরিনের কাছে শুনছিলাম যে রাজীব দাস সম্পর্কে। আমরা সবার কাছে কবিতা শুনবো, কিছু আপনাদের কথাও শুনবো। আপনাদের অনেক ফলোয়ার আছে রোদ্দুরে, তারা আপনাদের কাছে শুনতে চায়। আমরা সৌভাগ্যবান আপনাদের পেয়েছি, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মেহেরিনের কাছে যাচ্ছি। রাজীব দাস সম্পর্কে শুনছিলাম, উনি একাধারে কবি, দীর্ঘদিন যাবত উনি সাহিত্য চর্চা করে চলেছেন। পাশাপাশি উনি বাঁশি বাজান, খুব সুন্দর বাঁশি বাজান দাদা, এবং সঙ্গীত সাধনা করে চলেছেন দীর্ঘদিন যাবত, আমরা শুনেছি। 2018 সালে ওনার যৌথ কবিতা সংকলন বের হয়েছে একটি, তার নাম নৈশব্দের অনুরণন। আর 2019 সালে একক কাব্যগ্রন্থ বের হয়েছিল তুলসীতলা। রাজীব দা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আজকে আমাদের মাঝে পেয়েছি রোদ্দুরে আপনাকে। আমাদের সাথে আরো আছেন মাসুদুল হাসান শাওন। ওনার প্রথম উপন্যাস বের হয়, প্রকাশিত হয় 1992 সালে, শুধু তোমারই, যেটি রোমান্টিক উপন্যাস ছিল। তারপর 20টি উপন্যাস এবং একটি গল্প গ্রন্থ প্রকাশিত হয়েছে। পাশাপাশি তিনি রবীন্দ্রসঙ্গীত চর্চা করে চলেছেন বহুদিন যাবৎ, এবং উপন্যাস লেখার পাশাপাশি বিভিন্ন টিভি চ্যানেলের জন্য অনেকগুলো ধারাবাহিক নাটকের সাথে উনি জড়িত ছিলেন। তার মধ্যে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মানব জমিন, এটা তার ছিল একটি নাটক। এছাড়া তিনি শখের পাশাপাশি আবৃত্তি করে থাকেন। বর্তমানে ওয়েটিএন বাংলার জন্য তিনি একটি নতুন মেগা সিরিয়ালের সাথে কাজ করছেন, স্মৃতির আলপনা আঁকি নামে একটি লেখার সাথে সে জড়িত আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, কারণ ভাই আজকে আমাদের সাথে আছেন। আমরা চলে যাচ্ছি সালমা আপুর সম্পর্কে শুনি। সালমা আপু লেখালেখি করছেন অনেকদিন ধরে। আপু, আমি শুনেছি আপুর মা এবং বড় বোন তাকে লেখালেখির কাজে অনেক অনুপ্রেরণা দিয়ে আসছেন, এবং পাশাপাশি ভাইয়া তো আছেই, সবসময় আপুকে দেখেছি আমরা, সাপোর্ট দেয়, সবসময় অনুপ্রেরণা দিয়ে থাকে। আপু পাশাপাশি লেখালেখির পাশাপাশি আবৃত্তি চর্চা করে থাকেন, গান চর্চা করে থাকেন, এবং রবীন্দ্রসঙ্গীত চর্চা করে যাচ্ছেন সুরের ধারার সাথে। আপু 3টি একক বই বের হয়েছে, প্রকাশিত হয়েছে 2টো কাব্যগ্রন্থ এবং একটি গল্পগ্রন্থ, যেটা আমরা ইতিমধ্যে আমাদের মাঝে পেয়েছি। আপুকে অসংখ্য ধন্যবাদ আমাদের রোদ্দুরে আজকে আমাদের সাথে থাকার জন্য। আমার খুব ভালো লাগছে, খুব। জি আপু। হ্যাঁ, খুব ভালো লাগছে, সব প্রিয় মানুষগুলোর সাথে আছি। আর তামিম তো আমাদের ঘরের লোক, আর শান ভাইয়ের সঙ্গে আজকে অনেক কিছু জানলাম, পরিচিত হয়ে খুব ভালো লাগছে। রাজীব দার সঙ্গে নতুন করে কিছু না বলি, দীর্ঘদিন ধরে একসঙ্গেই লিখছি, আবৃত্তি চলছে। নতুন যেটা সংযোজন, শান ভাইয়ের সঙ্গে পরিচিত হয়ে খুব ভালো লাগছে। শাওন ভাই আমাদের খুব ভালো গানও করেন, আমরা জানি না আজকে গান শোনাবেন কিনা। আমরা আসলে কবিদেরকে নিয়ে, কবি কণ্ঠে যে কবিতা পাঠ বাংলাদেশে একটা প্রচলন ছিল এক সময়। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ তিনি এই ধারাটিকে খুব শক্তিশালী রূপে, উনার কবিতাগুলো
পড়তেন ওই সময় থেকে মোটামুটি একটা চর্চা চলে আসছিল। তো আমরা কবিদের মুখে সাধারণত কবিতা শুনি না, কবিদের কাছ থেকে কবির মুখে কবিতা শোনাও একটা সৌভাগ্যের ব্যাপার। আমরা আজকে আমাদের অনেক এই প্রজন্মের তিনজন প্রিয় কবিকে পেয়েছি, আমরা সত্যিই ভাগ্যবান। আমরা রাজীবদের কাছে শুনতে চাই যে আমরা কবিতা শুনবো, তার আগে আমরা কবিদের কাছে কিছু শুনি, তারা কিছু বলুন না আমাদের রোদ্দুরের যারা দর্শক তাদের জন্য। প্রথমে রাজীবদার কাছে যাচ্ছি, রাজীবদা যদি কিছু বলেন। আমাকে কি শোনা যাচ্ছে তামিম? হ্যাঁ শোনা যাচ্ছে দাদা, স্পষ্ট শোনা যাচ্ছে। স্পষ্ট? একদম। আমি আমি ধন্যবাদ জ্ঞাপন করছি রোদ্দুরকে, আন্তরিক ধন্যবাদ। এরকম একটি আরো দুজন প্রতিষ্ঠিত কবি, আমার অত্যন্ত প্রিয় মুখ সালমাপা, এবং সাথে আজকে যে আপনার সাথে পরিচিত হলো শামীম ভাই, তাদের দুজনকে আমার শুভেচ্ছা। এবং প্রিয় রোদ্দুরবাসী যারা আজকে দেখছেন, যারা রোদ্দুর আমার পাঠক আছেন, যারা শ্রোতা আছেন, আমি মাঝে মাঝে আবৃত্তি দিই, কোনো কোনো সময় বাসে উঠি, আমি সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের এই লাইভ প্রোগ্রামে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। রোদ্দুর খুব অল্প সময়ে একটি জনপ্রিয় গ্রুপে পরিণত হয়েছে তাদের সৃষ্টিশীল কাজগুলিকে এগিয়ে নেওয়ার জন্য। আমি তামিম এবং তাদের সমস্ত প্যানেলিস্টকে আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আর ধন্যবাদ। লেখালেখি যদি বলি, লেখালেখি সম্পর্কে যদি বলতে চাই, আসলে অনেকটা শখের বসেই লেখা। তখন আমার প্রায় সবাই জানেন আমি আমার প্রফেশনাল কাজের জন্য অনেক ব্যস্ত থাকি। আমিও, আমাকে শোনা যাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে, ক্লিয়ার শোনা যাচ্ছে রাজীবদা, ক্লিয়ার শোনা যাচ্ছে। আমি শুধু সালমা আপাকে দেখতে পাচ্ছি, আমি আর কাউকে দেখতে পাচ্ছি। আমি আপনাকে দেখতে পাচ্ছি দাদা। দাদা সবাই আছে, আপনাকে সবাই দেখছে। আপনি বলেন। ওই প্রথমে আমারও কনফিউশন হয়েছিল, এই মানে এই লাইভের যুগে যদি লাইভ করতে না পারা যায় এটা বিশাল ঝামেলা। এই জন্য আজকে আমরা সুরভির মানে একটা দুঃসংবাদ ছিল, আমরা তার জন্য দুঃখ প্রকাশ করছি। ওরই আসলে করার কথা ছিল, যে কারণে ওর মাদার ইন ল ইন্তেকাল করেন গতকাল। তো আমরা তার জন্য শোক প্রকাশ করছি রোদ্দুরবাসী, সেই শোক সামলে উঠবে ইনশাল্লাহ। তো এই অভ্যাস না থাকার কারণেই আসলে এই ঝামেলা হচ্ছে। তো দাদা আমরা আপনাকে শুনতে পাচ্ছি, দেখতেও পাচ্ছি, খুব সুন্দর দেখা যাচ্ছে আপনাকে। আমরা লাইভলি প্রোগ্রাম করব। সেটাই এই ঘরের লোকজনই সবার পরিচিত। তামিম অনেকদিন ধরে তামিমের সাথে পরিচিত, অনেকদিন ধরে লিখছি পেন্সিল থেকে। তো সেটাই বলছি যে এরকম একটা বৈশ্বিক যে পরিস্থিতি, একটা অস্থিতিশীল একটা পরিস্থিতির মধ্যে দিয়ে পৃথিবীর মানুষ যাচ্ছে, আমি পৃথিবীর সকল মানুষ সে জন্য শুভকামনা করছি। সকল মানুষ শান্তিতে থাকুক, সুস্থ থাকুক, এবং কবিতা বা কবি বা মানুষের যে আনন্দের জগৎটা, একটা অপ্রয়োজনীয় মানুষ অপ্রয়োজনীয় সময়কে উদযাপন করার যে বিষয়, সেটি হোক আজকে সবার মিলে আনন্দ। আমরা এর মধ্যে একটা অনুরোধও পেয়েছি যে মনিরুল ইসলাম চঞ্চল লিখেছে যে আজকে রাজীবদার বাঁশিও শুনবো। বাঁশি নিশ্চয়ই সাথে এনেছেন, আমরা বাঁশিও শুনতে চাই আপনার। আচ্ছা দেখা যাক, চলুক, ঠিক আছে চলুক। আমরা একটু সালমা আপুর কাছে যাই। সালমা আপু দীর্ঘদিন ধরে কবিতা চর্চা করছেন এবং রোদ্দুরের সাথে আছেন প্রথম থেকেই, আমাদের অনেকের খুব প্রিয় কবি। ইদানিং তিনি যেভাবে আবৃত্তি করছেন, আসলে বাংলাদেশের আবৃত্তি জগতে একজন প্রতিষ্ঠিত শিল্পী এসে গিয়েছে আমার মনে হয়েছে। সালমাপুর কাছে শুনতে চাই, আপনার ঘরেও মানুষ রয়েছে, উনিও এত চমৎকার আবৃত্তি করেন সেটি আসলে আমাদের জানা ছিল না। কিছুদিন আগে আমরা স্যারের কণ্ঠেও শুনলাম। তো আপনার কাছে শুনতে চাই, আপনার কবিতা চর্চা, আপনার সংসার, আপনার জীবন সবকিছু মিলিয়ে কেমন চলছে, সব শুনতে চাই আপনার কাছে। শুভেচ্ছা সবাইকে। যারা প্রথমে অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকে যারা এই অনুষ্ঠান আয়োজন করেছে, তামিম সহ প্যানেলে যারা রয়েছে এবং রোদ্দুরের সব শ্রোতা এবং আমার যারা পাঠক রয়েছে। হ্যাঁ, আমরা একটা খুব ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছি সবাই, কিন্তু সেই মুহূর্তে এই চমৎকার আয়োজনগুলো কিছুটা হলে আমাদেরকে মানসিক স্বস্তি দিচ্ছে, প্রশান্তি দিচ্ছে। কিছুটা সময়ের জন্য আমরা অন্যদিকে নিজেদেরকে কনভার্ট করতে পারছি, কারণ অগন্তি বিষণ্ণ সময় আমাদের, খুব মানসিক ভাবে আমরা ভালো নেই। তো নিশ্চয়ই কিছুক্ষণের জন্য হলেও কবি
কবিতা আবৃত্তি বা গানের আয়োজন বিভিন্ন গ্রুপগুলোতে করা হচ্ছে। আমি অবশ্যই সাধুবাদ জানাই এই ধরনের প্রোগ্রামগুলোকে। আর আবৃত্তি কতটা ভালো করে আমি জানি না, তুমি কি ঘরের লোক বলে এতটা বললা কিনা আমি জানি না। যতটুকু করে থাকি সবার অ্যাপ্রিসিয়েশন আছে, খুব ভালো অ্যাপ্রিসিয়েশন আছে বলেই হয়তো আমি এগিয়ে যেতে পারছি। চর্চাটা ছিল অনেক আগে থেকেই, হয়তো অনেক কিছু কারণে করে হয়ে ওঠে নাই। কিন্তু আমার যে একটা ফ্যামিলিতে বিয়ে হয়েছে, আমার শ্বশুর প্রয়াত ডক্টর নেসারউদ্দিন আহমেদ, বাবা ছিলেন একজন ভাষা সৈনিক। তো বাবার সবসময় চাইতেন যে আমি কিছু একটা করি সারাক্ষণ যেন, কারণ আমি চাকরি ছেড়েছি, আমার প্রথম সন্তান, একটাই তো সন্তান, ওর হবার সাথে সাথেই আমি খুব সিক ছিলাম। তো বাবা জানতেন আমি আবৃত্তি করতে পছন্দ করি, লেখালেখিও করতাম। তো সে আমার ভালো লাগাটাকে অনেকখানি এগিয়ে দিয়েছেন আমার শ্বশুর বাড়ির লোকজন, বিশেষ করে আমার হাজবেন্ড মনোয়ার আহমেদ এবং আমার শ্বশুর বাড়ির শ্বশুর সহ অন্যান্য সদস্যরা, যার ফলে এই কাজটা খুব স্মুথলি আমি করতে পারছি, যেটা আমাদের সমাজে সাধারণত খুব বেশিরভাগ মেয়েদেরকে অনেকটা প্রবলেমের মধ্যে দিয়ে যেতে হয়, খুব উইলিংলি তারা করতে পারে না। তো সেদিক থেকে আমি খুবই ভাগ্যবতী, কেমন একটি ফ্যামিলি পেয়েছি আমি, তাদের সাপোর্টে আমি এগিয়ে যাচ্ছি। চর্চা আবার পুনরায় চর্চা শুরু করেছি, আর সেই চর্চাটা আরো অনেকখানি ফ্যামিলি সহ যে গ্রুপ রোদ্দুর রয়েছে, রোদ্দুর আমার খুবই প্রিয় একটি গ্রুপ, একটা স্বচ্ছ গ্রুপ, যেখানে একদম নিঃশ্বাস ফেলতে, কথা বলতে, নিজেকে ঢেলে বলতে একটু মানে দ্বিধা করতে হয় না। রোদ্দুর এমনই একটি গ্রুপ, ভীষণ ভাবে যে যেমন নান্দনিক চর্চা একটি গ্রুপ, সেই নান্দনিকতাকে ওরা উদার ভাবে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবার যে আন্তরিকতা আমার ভীষণ ভালো লাগে। খুবই প্রিয় একটি গ্রুপ। আমি যখনই যা লিখি, যা কিছু করি, আমি চাই যে সবসময় রৌদ্রের সঙ্গে থাকতে, কাছাকাছি থাকতে। আর এটাই তো হলো কথা তামিম, এই তো চলছে, লেখালেখি করে যাচ্ছে। আমি জানি না কতটুকু লিখি, তবে লিখতে ভালো লাগে, সবার সাপোর্ট পাচ্ছি, সবাই আমাকে ঠেলে দিচ্ছে যে কাজটা করো। তো সেদিক থেকে আমার ভালো লাগে, যখন একটুখানি সবাই উস্কে দেয়, আমি খুব আনন্দ চিত্তে কাজটা করি, যেন করে যেতে পারি, সেজন্য সবার কাছে দোয়া চাইছি। আর অবশ্যই ভালোবাসি রোদ্দুর এই স্লোগানটিকে সঙ্গে নিয়ে আর অনেক দূর যেতে চাই রোদ্দুরের কাছে সঙ্গে সঙ্গে থেকে। অনেক ধন্যবাদ সালমা আপু, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আসলে আপনার লেখা পড়ি, অনেকেই আপনার আবৃত্তি শুনেছি, আমরা আজকে দেখছি আপনাকে। এটা আসলে আমাদের জন্য একটা খুব সুযোগ করে দিয়েছে, এই এই যে ক্রান্তিকালীন সময়ে লাইভ গুলো আমরা প্রিয় কবিদের দেখতে পাচ্ছি। আমরা একটু শাওন ভাইয়ের কাছে যাব, শাওন ভাইয়ের কথা শুনতে চাই। শাওন ভাই গান করছেন, কবিতা লিখছেন, তিনি গল্পও লিখেছেন, তার বেশ কয়েকটি বই আছে, ভালো লিখছেন। আমরা শাওন ভাইয়ের কাছে জানতে চাই যে কেমন চলছে সবকিছু মিলিয়ে আপনার, শাওন ভাই। ধন্যবাদ তামিম ভাই। প্রথমে ধন্যবাদ জানাই রোদ্দুরকে যে এত চমৎকার একটা আয়োজন করেছে আমাদের জন্য। আর যারা দর্শক আছেন, যারা শুনছেন, তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই, কষ্ট করে আজকে আমাদের প্রোগ্রামটা শুনবেন। আসলে আমি খুব ভালো বক্তা নই, লেখালেখিটাই আমার আসলে প্রধান এবং অন্যতম শখ, এটা করি আমি অনেক আগে থেকেই। আর কবিতা লেখা বা আবৃত্তি এটাও আমার জন্য একদম নতুন, খুব একটা কবিতা আমি লিখি না, মানে হঠাৎ যখন মনে হয় তখন লেখা হয়। আর আবৃত্তি তো একেবারেই নতুন, আবৃত্তি একদম হচ্ছে শুরু করেছি কিছুদিন আগে, আগে করতাম কিন্তু কখনো এরকম ভাবে লাইভ প্রোগ্রাম বা কোনো অনুষ্ঠানে করিনি। আর যেটা হয় যে আমার লেখালেখিটাই আমি প্রধানত বেছে নিয়েছিলাম। আমি অনেক আগে থেকে উপন্যাস লিখি, উপন্যাস, গল্প, ইদানিং নাটক লিখছি টিভির জন্য। খুব রিসেন্টলি ঈদের পরে একটা নাটক আছে, ধারাবাহিক নাটক, ওটা লিখছি। আর গানটা আমার খুব প্রিয়, গান করার ইচ্ছা ছিল অনেক আগে থেকে, যদিও আমি এটা শিখেছি অনেক পরে, যখন স্টার্ট করি তখন থেকে আমার শেখা, বাবার একজন টিচারের কাছে শেখা, তারপর থেকে চর্চা চালিয়ে যাওয়া। ইদানিং চর্চাটা কম হচ্ছে, কারণ আসলে সময়টা সেরকম সেটা আমাদের অনুকূলে না। বর্তমানে পৃথিবীর যে অবস্থা, যেরকম ক্রান্তিকাল চলছে, এটা আসলে আমি নিজেও কিন্তু অসুস্থ, করোনা পজিটিভ হিসেবে ছিলাম, কিছুদিন আগে নেগেটিভ হলাম, এখন একটু ভালো সুস্থ। আমার খুব ইচ্ছে ছিল এই অনুষ্ঠানটাতে জয়েন করার। আমি প্রথমে না করেছিলাম যে আপনাদের পারবো না, পরে আসলে ইচ্ছাটাই আসলে আমাকে এখানে সহযোগিতা করেছে যে আমি করি। যাই হোক, অনেক সবাইকে ধন্যবাদ শাওন ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এখন এই মুহূর্তে মনে হয় যে
কবিতা শুনি। আমরা মেরিন কার কবিতা প্রথমে শোনাচ্ছেন আমাদেরকে, তারপর আমরা কবির কাছে শুনবো, কবির রাজীবদার কবিতা কণ্ঠ শুনি। শুনে যাই। তাহলে আমরা রাজীবদার কবিতা আমরা শুনি রাজীবদার আজকে কবিতা। মেরিনের কাছে। জি মেরিন, আমরা শুনছি। আচ্ছা, আমরা রাজীবদার কবিতা শুনি, রাজীবদার কণ্ঠে আগে রাজীবদার কাছে চলে যাই। রাজীবদার কাছেই শুনবো, আচ্ছা ঠিক আছে। আমরা রাজীবদাকে অনুরোধ করবো, রাজীবদা আমাদেরকে যদি আপনি শোনান। ধন্যবাদ তামিম এবং ধন্যবাদ মেহেরি। আমি যেহেতু আজকে এটা কবিতা পাঠের আসর, তো আমি আমার একটা কবিতা পড়তে চাচ্ছি, যে কবিতাটির নামই হচ্ছে কবিতা পাঠের আসর। আপনারা জানেন, আমি প্রথম এক কাব্যগ্রন্থ আমি একটু দেখাতে চাই, সেটা হচ্ছে তুলসীতলা। এটি 2019-এ সেন্সিস প্রকাশনী থেকে প্রকাশিত হয়। এই কাব্যগ্রন্থটির দ্বিতীয় কবিতা এটি। কবিতাটির নাম হচ্ছে কবিতা পাঠের আসর। তো আমি সব দর্শক শ্রোতাদেরকে বিনীত অনুরোধ করছি, আপনারা শুনতে পারেন। আমি শোনা যাচ্ছে? জি জি দাদা, শুনতে পাচ্ছি আমরা, প্লিজ। কবিতা পাঠের আসর। 108টা গোলাপ নিয়ে রূপালী রাতে তোমাকে কবিতা শুনতে যাব। আমাদের পরিচয়ে বর্ষবর। তুমি একটু মেরুন জামদানি করবে, একেবারে গাঢ় হয়ে গেল, 3/4 ব্লাউজ পরবে, আর আমার তো আংটি থাকবে 52 আলতা পরা খালি পা, সাথে নতুন বড় লাল টিপ, গাঢ় লাল, এক পেনি চুলে নিভিয়া ফিমেল এক পেঁচে শাড়ির আঁচল থাকবে এক হাতে, অন্য হাতে আমি পায়জামা পাঞ্জাবি নাকড়া পরে এক কাঁধে উত্তরীয় জড়িয়ে আলতো ভাবে তোমার কলিং বেলে আঙুল, একবার শুধু শব্দ হবে, কান পেতে খেতে কিন্তু যদি ঝিঝির গানে কানে তালা লাগে। তোমাদের বাগান মারিয়ে মাঝরাতে আসা ভয় জায়গায় বাগান বাতিগুলো জ্বালিয়ে কেউ সারবে না। আর দারোয়ানকে প্রশ্ন হচ্ছে, আগামী পূর্ণিমার রাতে তোমাদের বাগানে জ্যোৎস্না স্নান হবে না। বাতাসের গান শুনে আমরা ভয়কে বলতে দেওয়া। আমার হাতে থাকবে ছড়া পাথর, তোমার হাতে বনলতা শিয়া, মাথার উপরে ভরা পূর্ণিমার চাঁদ। শুরু হবে কবিতা পাঠের আসর। আমি শোনাবো নির্জন স্বাক্ষর, তুমি শোনাবে আমি যদি হতাম। তারপর একটার পর একটা জীবন আনন্দ, ঝিঝিয়ার জোনাকিরা হবে আমাদের নিবিষ্ট শ্রোতা। বিমুক্ত হবে কবিতা ভরা জীবন, জীবন আর জীবনানন্দ। গভীরতর হবে রাত, আমরা ডুবে যাব স্নান। অপার্থিব হবে কবিতা পাঠের আসর। ধন্যবাদ। খুব চমৎকার দাদা, খুব চমৎকার। আমরা কবিতা পাঠের আসর একদম মানে আমাদের জীবনের সাথে যেন আপনার কবিতার কথাগুলো, একটা কি আহ্বান, অসাধারণ। মেরিন, আমরা এবার কি শুনবো? আমরা একটু তার আগে আমি কয়েকটা কমেন্ট গুলো পড়তে চাই। অনেকেই আমাদের সাথে যোগ দিয়েছেন। এবিএস সুমন, সে আমার খুব পছন্দের আবৃত্তিকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একসময় দুর্দান্ত আবৃত্তি করতেন, এখন ব্যাংকে চাকরি করছেন। তিনি লিখেছেন, বাহ দারুণ আয়োজন। রোমান মাঝার, খুব প্রিয় একজন শিল্পী, সঙ্গীত শিল্পী আমাদের, কবিকণ্ঠে কবিতা একটা দারুণ ব্যাপার। ইসরাত নিরু আছে আমাদের সাথে, হারান মাঝি, শহীদুল ইসলাম জিতু ভাই রোদ্দুরের খুব পছন্দের এবং খুব কাছের মানুষ এবং রোদ্দুরের সম্পদ শহীদুল ইসলাম জিতু, তিনি বলেছেন চমৎকার আয়োজন, মুগ্ধতা নিয়ে শুনছি।
মনিরুল ইসলাম চঞ্চল ভাই আছেন, তিনি বাঁশি শুনতে চেয়েছেন। অরূপ বড়ুয়া দাদা, অপূর্ব আয়োজন, এগিয়ে যাও রোদ্দুর। অনুপ বড়ুয়া দ্বারা সম্পর্কে বলতে হয় যে রোদ্দুরের সাথে প্রথম থেকে আছেন, রোদ্দুরের খুব শুভাকাঙ্ক্ষী এবং আমাদের খুব পছন্দের একজন মানুষ। সাথে আছেন আজাদি সুলতানা রুমি, রোদ্দুর পরিবারের অংশ, সালমা ভাবি, রুমি ভাবি। উনারা একদিকে আমার আপু, আবার একদিকে ভাবি। তো আমরা দুজনকেই পেয়েছি আজকে। রুমি আপু অসম্ভব সুন্দর ছবি তুলেন, লেখালেখি করছেন ইদানিং, খুব কম লিখেন যদিও, কিন্তু করছেন। আমরা পাচ্ছি রুমি আপুকে, এটা একটা সৌভাগ্য। তারপর আরো অনেকে, আক্তার নাফিন খান আছে, ইমদাদুল্লাহ খিমু ভাই আছে, মুরব্বী মানুষ ইমদাদুল্লাহ খিমু ভাই, আমাদের পছন্দের মানুষ। আরো অনেকে আছে, আমরা আবার পরে কমেন্টে ফিরে আসব। আমরা এই মুহূর্তে আবার সালমা আপুর কাছে যেতে যাচ্ছি। সালমা আপু। আচ্ছা, আবৃত্তি করছি আমার আজকে মূলত পাঠ, তাই না? জি জি, যাই আপনি হোক। পাঠ করেন, আবৃত্তি করেন। আচ্ছা, পড়ছি আমার নিজের লেখা একটি কবিতা, যেহেতু আজকে মনে হয় কবির নিজের কবিতাই পড়তে হবে, তাই না? এমনই আয়োজনটা। আমারটা পড়লে সমস্যা নেই, আমারটা পড়তে পারেন। আচ্ছা, নিশ্চয়। আগে বললে তো তাহলে আমি সামনে রাখতাম। না না না, এটা আচ্ছা। এমনি বললো। আপনি আপনার কবিতা শুনতে চাই আজকে। আচ্ছা, কবিতার নাম হচ্ছে হতেই পারতো এমন। অথচ এমনও হতে পারত, শুনশান নীরবতার ছোট্ট লোকালয়, একটি টিনশেড ঘর আমাদের, যেখানে ভালোবাসার বৈভবে অহংকারে দুটো মানুষের সরল দিনমান। সামনেই খোলা উঠোন, অদূরে সামনের রাস্তায় দেবদারু ছাতিম গাছ, ঘরের কোণে বুনো ঝোপে নিজ দাবিতে বেড়ে ওঠা। উঠোনে শুকোতে দেওয়া দুটো কাপড় থাকতো পাশাপাশি, কখনো পলকা হাওয়ায় কাপড় দুটো জড়িয়ে যেত তুমুল ভাবে। দুজনের থাকতো একটি মাত্র থালা, একটি গ্লাস, একটি মাত্র বালিশের ভাগাভাগি। নাই থাকতো ঝকমারি জীবনের বিলাসী রসদের গোলযোগ। অতটা দূরের আকাশ নয়, সমুদ্র নয়, দিঘির জলেই যদি হতো আমাদের নিত্য অবগাহন, তার কি ক্ষতি হতো তাতে? হতোই যদি এমন। এমনও হতে পারত আষাঢ়ের সন্ধ্যা, কোথাও কেউ নেই, নেই কোনো আলো, জোনাকিরাও কপাট বন্ধে গোপন অভিসারে। ঘর হারা পাখি তারস্বরে ভাঙে ভেজা সন্ধ্যার মৌনতা। জানালার ওধারে অভিমানের বেনো জলে যদি ভেসে যেত তোমার বুকের শিথা, নয়তো লুটাতো সেথায় মুক্ত বেনি, খসে পড়তো অবাধ্য আঁচল আমার। তুলিতে উড়িয়ে দিলেই তুড়িতে উড়িয়ে দিলেই এক ফোঁটা জল, পরাজয় হতো হাজার অভিযোগে। হতেই তো পারতো এমন, তাতে কি এমন ক্ষতি হতো জগতের? হতে পারতো এমনও, ভীষণ ব্যস্ত তুমি, দিন গড়িয়ে সন্ধ্যা, অপেক্ষায় থেকে থেকে ভীষণ ব্যস্ত আমি। আমার চোখ ছলো ছলো, ধরা গলা, বুঝে যেতে তুমি পাখির পালকে জমেছে অভিমানের বিষাদ। অমনি সর্বগ্রাসী অনলে পোড়াতে অভিমান আমার। হতোই যদি এমন, তাতে কার কি বয়ে যেত? হতেই তো পারত অসহ্য জোছনা উঠোন জুড়ে, চাঁদ আর দেবদারু পাতা মেতেছে আলো আঁধারির খেলায়। তোমার বুকে ঠেস দিয়ে বসে আছি ঘরের দাওয়ায়। সন্ধ্যা রাত গড়িয়ে মধ্যরাত, শেষ রাত, বসেই আছি আমরা সব ভুলে। হঠাৎ এক মুঠো সিক্ত জোছনা মেখে দিলে আমার অবিন্যস্ত চুলে, চোখে, মুখে, ঠোঁটে। টিনের চালে ঝমঝমে বৃষ্টির শব্দে যদি ঘুম ভেঙে যেত গভীর রাতে, আমি চুপটি করে মুখ লুকাতাম তোমার বুকে, যেথায় সমস্ত বরাভয় আমার নিযুত বর্ষে। তুমি আরো আরো কাছে টেনে নিতে আমায়, কিংবা হাত ধরে নিয়ে যেতে জানালার খুব কাছে, বলতে
এসো আকাশের কান্না দেখি, আকাশও ঠিক তোমার মতো, একটুতেই ঠোঁটলটা কাঁদে কথায় কথায়। হতোই যদি এমন, তাতে কি উল্টে যেত পাশা, জগৎ সংসারের যেত না। তথাকথিত সমাজ সংসার স্ট্যাটাস অহংকারের ফটক পেরোতে পারে না। কারো মধ্যরাতের একাকী আকাশ, ঝুম বৃষ্টি, মাটির চাতাল টিনের ঘর, বুনো ছোপ, ছাতিমের ছায়া, অভিযোগ অনুযোগ, অভিমান মায়া, গুমরে কাঁদে মুখ জোছনা। অথচ মহাশূন্যের বুক চিরে আসতেই পারতো এক ফোঁটা আলো, তাতে কার কি ক্ষতি হতো। তারপরে নিয়মের প্রাচীর ডিঙিয়ে স্বাধীন শঙ্খ চিলড়ে সীমানা ছাড়িয়ে, ঘরে থাকলেই বুঝি ঘরে থাকা হয়, ঘরে থেকেও কেউ কেউ ঘরহীন হয়ে রয়। ধন্যবাদ। ধন্যবাদ সালমা আপুকে, চমৎকার, খুবই সুন্দর। চশমাটা না থাকায় একটু অসুবিধা হয়েছে আমার, ভুলে গেছিলাম চশমা আনতে। আপনি চালসে হয়ে গেছেন আপু। দেখে মনে হয় না। দেখে মনে হয় না। আচ্ছা, যাক, এটা শুনে মনটা ভালো হয়ে গেল, যা চোখে যা দেখতে পাচ্ছিলাম না। আমাদের কি স্যার পুরুষ পুরুষ যে কণ্ঠ আবৃত্তির সেটা কি স্যার মানে স্যারকে কি আমরা পাবো আজকে? আমরা যদি অনুরোধ করি যে একটা কবিতা শুনতে চাই আমরা আমাদের প্রিয় মানুষটার কাছে, আপু স্যারকে কি পাওয়া যাবে স্যার? দেখে দেখতে পারি। আমাদেরকে যদি শোনাতেন তাহলে এটা আমাদের জন্য একটা সারপ্রাইজ হবে। আমরা অনুরোধ করব, তবে যদি প্রস্তুতি নিয়ে করতে চান আমরা সেটাও করতে পারি, সেটা সমস্যা নেই। তবে আমরা অনুরোধ করব। আমরা মেরিন, এবার আমরা কোথায় কি করব? আমরা একটু কমেন্টে চলে যাই ভাইয়া। আপুর আবৃত্তি শোনার পর কারা কি কমেন্ট করলো। ইমদাদুল হক হিমু ভাইয়া বলেছেন, কি করে শব্দ সাজিয়ে এমন ছবি আঁকা যায়, দারুণ কবিতা। দাদা লিখেছেন অপূর্ব নান্দনিকতা। আমাদের সাথে আছেন অতসী ইকবাল, আমাদের সাথে আছেন। অনুপ বড়ুয়া দাদা আরো লিখেছেন কি বিদগ্ধ উচ্চারণ। ধন্যবাদ অনুপ দাদাকে আমার পক্ষ থেকে। চঞ্চল ভাই লিখেছেন চমৎকার। আমাদের সাথে আরো আছেন আমার, বিশেষ করে আমার খুব প্রিয় কবি এবং রোদ্দুরের নিয়মিত কবি নাদিয়া তাসলিম আপু আছেন আমাদের সাথে। উনি লিখেছেন কি চমৎকার লেখা এবং আবৃত্তি দুটোই। রাজা বারাসিয়া ভাইয়া আছেন, উনি লিখেছেন সালমা আপু অপূর্ব। হতেই তো পারতো কিন্তু হয়নি বলে এত অভিযোগ। আচ্ছা, আমরা চলে যাচ্ছি এখন মাসুদুল হাসান শাওন ভাইয়ের কাছে চলে যাচ্ছি, ওনার একটি আবৃত্তি শুনবো। শাওন ভাই প্লিজ। আমি এখন যে কবিতাটা আবৃত্তি করব, প্রথমে কবিতা শিরোনাম কবি ও কবিতার মৃত্যু। এটা একটি গল্পের মতো, কবিতাটার মাধ্যমে একটি গল্প। কবি হতে সে চায়নি কখন, কবিতায় বসবাস, কবি ভাব, কিংবা কাব্যের সর্বনাশা জলে নিমগ্ন হতে চায়নি কখন সে। আটপৌরে দিন, সাদা কালো স্বপ্নের রাত, এভাবেই একজন সাধারণ মানুষ কেবল, এর বেশি নয় কিছু। অথচ আজ সে কবি। কবিতার শরীরে নিরন্তর চুরি চাকু, এখোর ওখোর কাটা ছেঁড়া, কবিতার রক্ত মাংস গন্ধে, কাব্যরসিকের অনুসন্ধানে আজ কবির তালিকায়। শুরুটা বাহুল্য হবে বলা, কেননা আজকের আয়োজনের নির্ভুল মর্ম বুঝতে কঠিন হবে নয়। এক স্নিগ্ধ বিকেলের গল্প ছিল সেটি। অলক্ত রাঙা পথের ধুলোয় হঠাৎই থমকে দাঁড়ায় নিত্যদিনের কাজের শেষে ঘরে ফেরায় ব্যস্ত রাজকুমারী অমৃতা উল্লাসে মত্ত সখীদের ভিড়ে। বিকেলের লালিমায় মিষ্টি মাখা মুখশ্রী মুহূর্তে স্তব্ধ করে দেয় পথিকের চলমান শরীর। অপরূপায় বিলীন পথিক জানে না পথ চলা তার এভাবেই একদিন শেষ হয়ে যাবে অমৃতা চরণ। ঘরে ফিরে পথিক, কিন্তু মন তার ফেরে না কিছুতে।
এভাবেই একদিন, দুদিন, তারপর কবে কখন ঠিক হয়েছে কাব্যে গদ্যে পরিপূর্ণ যৌবন প্রাপ্ত সে আজ নতুন রূপে নিজেকে তুলে ধরে পৃথিবীর কাছে। এক একটি কবিতার জন্ম সদ্য ভূমিষ্ঠ সন্তান যেন তার। কবিতা কাব্য রসে সিক্ত চারিদিক, রাজপ্রাসাদেও ছড়িয়ে পড়ে তার খবর। কবিতা পড়ে চমকে ওঠে অমৃতা, এ তো সে! কি স্পর্ধা কবি, তাকেই নিয়ে রচনা তারই অজান্তে। কবি বিচার হবে আজ তারই বিশাল আয়োজন রাজদপ্তরে, চারিদিকে কৌতূহলী জনতার ভিড়, কোলাহল, শৃঙ্খলিত কবি মধ্যমাঠে আবদ্ধ ঘটিতে, কোমল পেলব কবিতার হাত, সে আজ গ্রন্থিতে বাধা। স্তূপাকারে কবির রচনা, চারিদিকে যেন জঞ্জাল, জ্বালানি সব। অবশেষে রাজা এলো, এলো রানী, রাজকুমারী অমৃতা, সভাসদ, সভাকবি, মন্ত্রী, কোটাল, সিপাহী আর জল্লাদ। বিচারের শুরুতে কিছু কবিতা পাঠ হলো কবির। বিস্তর হইচই কোলাহলের ভেতর থেকে যেটুকু বোঝা গেল, বাস্তবে কি কঠিন অপরাধ করেছে কবি। রাজকুমারীর রূপ মহিমার ছন্দবদ্ধ রূপায়ণ একজন সাধারণের রচনায়, এ যে অমৃতার অপমান, অপমান রাজকুমারী। ধিক কবিকে, যে কলঙ্কিত করেছে গোটা সাম্রাজ্য। উপযুক্ত শাস্তি তার প্রাপ্য হোক, স্লোগানে স্লোগানে প্রকম্পিত চারদিক। অতঃপর শাস্তির বিধান, পুড়িয়ে হত্যা করা হোক কবিকে, তারই সমগ্র রচনার জ্বলন্ত বন্ধু শিকার। আর স্ফুলিঙ্গটি জ্বালবে স্বয়ং অমৃতা, কেননা এ এক বিরল সুযোগ শোভনে তার। রুদ্ধশ্বাসে নিস্তব্ধ চারিদিক, ধীর পায়ে অমৃতায় গিয়ে যা জ্বলন্ত হোম শিখে হাতে, নীরব শান্ত কবি অমৃতার রূপ লাবণ্য শেষবারের মতো শুষে নেয় হৃদয়ের গ্রন্থিতে। কম্পিত ঠোঁটে, মৃদু অস্ফুট স্বরে কবিতার শেষ পংক্তি করে উচ্চারণ, ভয় নেই মৃত্যুকে, ভয় নেই হারানোর কিছু, সৃষ্ট যা কিছু জীবনের ব্যাপ্তিতে, তারই দহনে মৃত্যু, এবং তাও তোমারই হাতে। অমৃতাকে আমার অতীতে যে তুমি করেছো কবি, কবিতায়। অশেষ ধন্যবাদ শাওন ভাই, চমৎকার। আপনার কণ্ঠের একটা আলাদা ভারিক্তি আছে, মুগ্ধ করে আমাদেরকে। আমরা আপনার গানও শুনতে চাই, শোনাবেন কিনা জানি না, যদি সম্ভব হয় আমরা শেষের দিকে একটা গান শুনতে চাইবো। আর আমরা এই মুহূর্তে আবার মেহেরিনের কাছে যাচ্ছি, মেহেরিন আমাদেরকে কার কবিতা শোনাবেন? শাওন ভাইকে হ্যাঁ, শুভেচ্ছা সত্যি জানাচ্ছি, খুব শাওন ভাই ভালো লেগেছে কবিতাটা আপনার শুধু, এবং কবিতাটা। ভয়েসটাও কিন্তু নাইস। হ্যাঁ, খুব চর্চা ভালো। করলে আমরা আরো মাঝে মধ্যে শুনি। হ্যাঁ, হ্যাঁ, খুব উচ্চারণ ঠিক। না সত্যি ভালো লেগেছে। ধন্যবাদ, ধন্যবাদ। আমার অনেক সৌভাগ্য, আজকে 3 কবিকে আমার সাথে পেয়েছি। 3 জনের কবিতায় আমি আবৃত্তি করার চেষ্টা করব। জানি না কেমন লাগবে কতটুকু, কারণ প্রফেশনাল আবৃত্তিকার না আমি যদিও। আচ্ছা, আমি আজকে প্রথমে যে আবৃত্তিটি করব সেটা রাজীব তার কবিতা, কিছুটা বৃষ্টি। কিছুটা বৃষ্টি বড় অচেনা এই শহরে। দাদা, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনার সামনে পড়ছি। ঠিক আছে, আশীর্বাদ করে দিলাম। আচ্ছা, সবাই মনে হয় একটু যার যার যিনি কথা বলছেন উনি ছাড়া বাকি সবাই একটু মিউট করে রাখবেন, তাইলে সাউন্ডটা আসবে না অন্য কারো সাউন্ড। জি। আচ্ছা, মূলত কিছু বৃষ্টিকে আমরা দুজন ধার নিয়েছিলাম নিজেদের স্বার্থে। আমরা খুব কাছে আসার সুযোগ খুঁজছিলাম, এক ছাতার নিচে নয়তো বয়সী গাছের পাতার ছাতায়। আমরা বৃষ্টিকে খুব ভালোবাসতাম, সে আমাদের দারুণ বন্ধু ছিল। খুব অনায়াসে ভেঙে দিত আমাদের সব জড়তা। সে লাজুক হাতে ছুঁয়ে দিত আমার আঁচল, আমি তার আঙুল ধরতাম। আমাদের পা দুটো একে অন্যকে স্পর্শ করত।
অজানা উষ্ণতা বৃদ্ধি হতো আমাদের ভেজা শরীরে। বৃষ্টি আমাদের অনেক উপকারী ছিল। আমি ইচ্ছে করে পিছলে পড়তাম সিক্ত ঘাসে, সে আমাকে হাত ধরে টেনে নিত খুব কাছে। বৃষ্টি আমাদের লজ্জা চুরি করত। আমরা খুব সাহসী হতে পারিনি কখনো। আমাদের চোখ, আমাদের হাত, আমাদের পা মাঝে মাঝে অবশ হয়ে যেত। মাটি যেমন করে বৃষ্টিকে আদর করে, আমরা তেমন করে মাঝে মাঝে থেমে যেতাম একে অন্যের চোখে। আমাদের 4টি হাত ছিল একান্ত বিশ্বাসের। বৃষ্টি এলে আমরা অদ্ভুত মানব মানবীর মতো ঘর থেকে বের হয়ে যেতাম। কিছুটা বৃষ্টি বড় আপন ছিল আমাদের। অনেক সুন্দর একটা কবিতা দাদার। অনেক ভালো লেগেছে শুনতে আপু, খুব ভালো লেগেছে। বৃষ্টি কবিতাটা দাদা এখন বলবেন কেমন হলো কবির সামনে আবৃত্তি। কবিতা আর আপনার সামনে আপনাকে বলবে না যে ভালো হয়নি, লাইভে কবি দাদা বলবেন না নিশ্চয়ই। না ভালো লেগেছে, দাদা আমি দাদা বলবো। মাইক্রোফোনটা অন করতে হবে, হ্যাঁ মাইক্রোফোনটা মেরিন অন করতে অনেক হবে। ভালো ভালো আবৃত্তি, আমার অনেক ভালো লেগেছে এই ধন্যবাদ কবিতাটা, দাদা। আমার নিজেরই অনেক আচ্ছা পছন্দের দাদা, একটা আপনি কবিতা। মেরিন যদি ভালো না পড়তো, দাদা খুব ভালো মেরিন যদি ভালো না পড়তো তাহলে কি আপনি বলতেন যে ভালো পড়েনি? না কিন্তু মেহেদি তো না, ও ভালো তো ভালো করে তো। পড়ে, ও তো রেকর্ড না, কিন্তু ভালো পড়েছে, ও ভালো ভালো পড়ে, পড়েছে, ভালো পড়েছে। ভালো পড়ে। জি জি ভালো জি। লেগেছে আমার। আসলে এটা একটা অন্য রকমের অনুভূতি। আমার একজন কবির সামনে কবিতাটা পাঠ হচ্ছে, ধন্যবাদ আমি আবারও রোদ্দুরকে দিচ্ছি। এটা একটা অন্যরকম অনুভূতি যে কেউ একজন, আমি দেখছি কেউ একজন পাঠ করছেন, এটা সেটাই আসলে কবির এটা অনুভূতিকে একটা ছুঁয়ে যাওয়া। অপার্থিব আনন্দ, এটা একটা একদম। অপার্থিব আনন্দ। আসলেই আসলেই। ধন্যবাদ। মেরিন, এবার আমরা কি শুনবো? আমরা রাজীবদার কণ্ঠে আবার চলে যাই। রাজীবদা যদি আমাদের কিছু শোনান একটি কবিতা, রাজীবদা নিজের লেখা কবিতা। জি রাজীব দা। কবিতা শোনাতে কখনো নাকি বাসি আমার বাসি ছোট শোনাবেন? দাদা বাসি শোনাবেন না আমাদেরকে? বাসি আরো পরে শোনাবো। কবিতার আমার আচ্ছা একটু আচ্ছা, বদ অভ্যাস। ওকে ওকে। আমি যখন একা একা থাকি, হাঁটি একা একা, তো নিজে নিজে আবৃত্তি করি, নিজেকে নিজে শোনাই। এই ছোটবেলা থেকে এই স্বভাব আর কি। খুব ভালো তো। তো আরেকটা কবিতা আমি আবৃত্তি করতে যাচ্ছি। আমি দর্শক শ্রোতাদের জন্য বলছি, এই কবিতাটি আমার সেই একটি কাব্যগ্রন্থ তুলসীতলার 3য় কবিতা। যেহেতু এখন বর্ষাকাল, আষাঢ়ের শুভেচ্ছা সবাইকে, সামনে শ্রাবণ, তো আষাঢ়ের এই মাসে আমি বৃষ্টি নিয়ে একটা কবিতা শোনাতে চাই। আপনারা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে দাদা। কবিতাটির নাম হচ্ছে, আমি অন্যদের মাইক্রোফোন গুলো একটু অফ রাখতে বলবো আমরা, তাহলে দাদার সাউন্ডটা ক্লিয়ার পাবো। জি দাদা। কবিতাটির নাম হচ্ছে মিউজিক কি শোনা যায়? তামিম, তামিম দাদা শোনা যাচ্ছে, দাদা শোনা Okay, যাচ্ছে। okay, একটু okay. কমাই দিলে মনে হয় ভালো হবে, একটু কমাই দিন। ওকে 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 ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। জি। কবিতাটির নাম হচ্ছে আমি বৃষ্টি হব তোমার জন্য। অন্য গ্রীষ্মে আমি কাঠ ফাটা মাঠ হতে পারি, কিন্তু এই বর্ষায় আমি বৃষ্টি হব তোমার জন্য। ঝরবো তোমার সবটুকু জুড়ে, অবিরাম অবিরাম প্রেমের বৃষ্টি হয়ে। অন্য শরতে আমি নীল সাদা মেঘ হতে পারি, কিন্তু এই বর্ষায় আমি বৃষ্টি হব তোমার জন্য। পথে প্রান্তরে মাঠে ময়দানে ঝরবো আমি দিনমান একা একা, তোমাকে ভাসাবো বলে প্রেমের জলে। অন্য হেমন্তে আমি সোনালি ধান ক্ষেত হতে পারি, কিন্তু এই বর্ষায় আমি বৃষ্টি হব তোমার জন্য। তন্নি তনুতে আমি সিক্ত কৃষ্ণ হব, তোমাকে বানাবো আশার রাধিকা। অন্য শীতে আমি গাঢ় কুয়াশা হতে পারি, কিন্তু এই বর্ষায় আমি বৃষ্টি হব তোমার জন্য। কালো মেঘের ঘটা হতে হঠাৎ এসে
তোমাকে ভিজিয়ে দেব অবাধ্য আলিঙ্গনে। অন্য বসন্তে আমি প্রেমিক কোকিল হতে পারি, কিন্তু এই বর্ষায় আমি বৃষ্টি হব তোমার জন্য। ঝরবো তোমার সবটুকু জুড়ে, মনোহর সৃষ্টির জন্য মায়াবী বৃষ্টি হয়ে আমি বৃষ্টি হব তোমার জন্য। ধন্যবাদ সবাই। খুবই চমৎকার। মিউজিকের আবহে বৃষ্টির একদম ঝমঝম যেন হলো, ঝমঝমিয়ে বৃষ্টি হলো। আমরা মেরিন, এবার আমরা কি শুনবো? আমরা সালমা আপার আবৃত্তিতে চলে যাবো। আমরা সালমা আপুর কাছে যাই। আচ্ছা, এবার আমি একটা চিঠি পড়বো আমার লেখা, যেটা চিঠিটা এক সময় আমাদের যোগাযোগের অন্যতম একটা মাধ্যম ছিল, যা একেবারে এখন হারিয়ে যেতে বসেছে। কিন্তু এই মাধ্যমটা আমার কাছে ভীষণ ভালো লাগে, কারণ এটা হচ্ছে একটা মানুষের অনুভূতির লিখিত দলিল যা থেকে যায়। তো পড়ছে আমার লেখা একটি চিঠি, অভিমানের চিঠি, তুমুল অভিমান। প্রিয় শুভঙ্কর, হয়তো তোমার কাছে আর ফেরা হবে না কোনোদিন, তুমিহীন আমি, এ আমার কখনোই চাওয়া ছিল না। মহাকালের গর্ভে হারিয়ে গেছে আমাদের যৌথ ভোরগুলো, আমাদের প্রিয় বিকেলগুলো রং বদলের খেলায় হারিয়েছে তার জৌলুস। বিবর্তিত সময়ের চাকচিক্যের পরিবর্তনে আমিও হারিয়ে ফেলেছি তোমায়, নয়তো হারিয়ে গেছি আমি। যেদিন দুষ্টুমির ছলে বলেছিলাম দেখে নিও, সত্যি সত্যি একদিন নিখোঁজ হব, পাহাড় সম কষ্ট দলা বেঁধে আটকে গিয়েছিল তোমার গলার কাছে। করুণ মিনতি তোমার, পারবে তো? আমি বাতাস হয়ে মিশে থাকবো তোমাকে, আর কোনো দিন নয় এমন কথা। জানো তো, তুমিহীন আমি এক উড়ন্ত ঝরা পাতা, বিবর্ণ পাণ্ডুলিপির অর্থহীন সংলাপ। আজ বড্ড হাসি পাচ্ছে শুভঙ্কর, কি অসাধারণ অভিনয়ে পারদর্শী ছিলে তুমি। কষ্টের এক মহাকাব্য উপহার দিয়ে দিব্যি সুখে দিন কাটাচ্ছ। আজ কার চুলের গন্ধে মাতাল হও তুমি, কার আঙুলের ফাঁকে আঙুল ঠুকিয়ে ভাসাও তাকে মিথ্যে স্বপ্নে। কপট অভিমানে মুখ লুকাও কার বুকে? কারে বলো একটি আকাশ দেব তোমায়, একটি পাহাড় দেব, যেখানে দাঁড়িয়ে মেঘ ছোবো আমরা দুজন। একটি অরণ্য দেব, যার গহীনে হারিয়ে আর কোনো দিন ফিরবো না জনারণ্যে। একটি নিস্তরঙ্গ শান্ত সমুদ্র দেব, শুধু তোমার করে। তোমার মতো করে কখনোই বলতে পারিনি খুব ভালোবাসি তোমায়। তবে আমার ছোট্ট উঠোনের এক কোণে আজও শিউলি গন্ধরাজ সন্ধ্যা মালতী সুরভি ছড়ায় তোমায় ভালোবেসে। আমি ফিরে যাই তাদের কাছে সকাল সন্ধ্যা গধূলি বেলায়, শুধু ফেরা হয় না আর তোমার কাছে। কেন স্মৃতির এত টান বলতে পারো শুভঙ্কর? কেন তুমি আজ হও আমার কবিতার ছন্দ? কেন বাক্যের পরতে পরতে থাকে তোমার স্তুতি? কেন স্বপ্ন ঘুরে তোমার গন্ধ খুঁজি আজও? বোবা ভালোবাসার অপমৃত্যুতে বিলাপ করবার কেউ থাকে না বুঝি? কতটা কষ্ট হয়েছিল জানো যেদিন বললে ইদানিং নুলে ডুবে গিয়েছি, সুনয় না খুব পছন্দের রং বলে। ক্যাজুয়াল ফর্মাল সব শার্টই এখন নীল রঙের, পারলে জুতো জোড়াও পরাতো ওই রঙেরই। কি অবলীলায় বলে গেলে, একবারও কি ভেবেছিলে কতটা ক্ষয়ে যাচ্ছিলাম আমি? মালবোরোর গন্ধ একদম সহ্য করতে পারে না সুনয়না, তাই সিগারেটও নাকি ছেড়ে দিয়েছে, ওকে কষ্ট দিতে চাও না বলে। আর আমি কতদিন যে কেঁদেছিলাম তুমি অনিয়ম করতে বলে, কত যে পুড়িয়েছি নিজেকে সিগারেট খেয়ে খেয়ে তুমি জ্বলতে বলে। তুমি নাকি 3 দিন পানীয় স্পর্শ করনি আমার অসুস্থতার সময়, আমি খেতে পারতাম না বলে। তবে তুমি কাকে ভালোবাসতে শুভঙ্কর?
দোষ দিও না আমায় ফিরতে পারছি না বলে। চলে যাচ্ছি তোমাদের শহর ছেড়ে, যে শহরে থেকেও তুমি আমার নাও সে শহর আমার নয়। মেঘ ছিল যত মনে, কষ্ট ছিল যত, ধুয়ে গেছে সব নোনা জলে। আমি না থাকলেও থেমে থাকবে না কোনো কিছু, এমনি করেই জমবে শিশির ঘাসের বুকে। প্রতিদিনই নতুন সূর্যালো ছুঁয়ে যাবে শহরকে, তোমাকেও। ব্যস্ত থাকবে সবাই যে যার কাজে, শুধু চলে যাব আমি তোমাদের কোলাহল থেকে, দূরে বহু দূরে, চুকিয়ে দিয়ে সমস্ত লেনা দেনা। জয়িতা। ধন্যবাদ সবাইকে। কি অভিমান, কি চমৎকার। তো বললাম তুমুল অভিমানের চিঠি। আচ্ছা, আমি একটু কবির কাছে জানতে চাই, এই যে আপনারা কবিরা এত সুন্দর সুন্দর করে শুভঙ্কর, নন্দিনী এদেরকে যে আকেল এদের সাথে কথা বললেন, এইটা কিভাবে? এটা কি যে আপনার ঘরে মানুষ আছে সেই শুভঙ্কর নাকি অন্য কেউ শুভঙ্কর? যদিও এটা পার্সোনাল প্রশ্ন কিনা জানি না, কিন্তু কবিরা যে এত সুন্দর করে প্রেমের কবিতা লিখেন, ঘরে বউ লিখেন, জামাই সব আছে, জামাই সব আছে, এইটা কিভাবে? ভালো জানার কথা সেটা তামিম নিজেও তো জানে। কবিদের কাছে একটু শুনতে চাই। তামিম নিজেও একজন ফেমাস কবি, তামিমের কবিতা আমরা পড়ে থাকি। তামিমের লেখার সঙ্গে আমি পরিচিত বহু বছর আগে থেকে, তখন রোদ্দুর বা অন্যান্য কোনো গ্রুপই তৈরি হয়নি। তখন থেকে আমি তামিমের লেখার ভক্ত। দুর্বিপাক দিয়ে তামিমের সাথে আমার পরিচয় আগে থেকেই, বইটা তখন আমি পড়ি প্রথম। তো তামিম নিশ্চয়ই খুব ভালো করেই জানে। আর কবিরা যে সবসময় নিজেদের কথাই লেখে তা কিন্তু নয়, এমন অনেক অসংখ্য ঘটনা ঘটছে আমাদের আশেপাশে, সেখান থেকে আমাদের নিশ্চয় আমাদেরকে ছুঁয়ে যায়। কারণ কবি যারা, তাদের মনটাই তো একটু অন্যরকম, বেশি মানে কি বলবো, তারা একটু আবেগপ্রবণ হয়ে থাকে। যা কিছু থাকে সেখান থেকে তারা অনুষঙ্গ হোক ইয়ে হোক, সেই প্রসঙ্গ থেকে অনুষঙ্গ কালেক্ট করে, যা পরবর্তীতে কবিতায় রূপ দেয়। অবশ্যই জীবন ঘেঁষা, সে জীবনটা নিজের না হোক অন্য কারো হোক, অন্যকে দেখাই তো লেখক বা কবিদের কাজ। তাদের কলমের মাধ্যমে বেরিয়ে আসে সেই অন্যের কথাগুলো। শাওন ভাইয়ের কাছে শুনতে চাই। শাওন ভাই, কি মনে হয় আপনার এই যে প্রেমের কবিতা লিখেন সুন্দর সুন্দর? না, একদম একদম সত্য বলছেন। আমি তো আপনাদের কাছেই শিখেছি, আমি তো আর এগুলো হুট করে শিখিনি, আপনাদের দেখে দেখে শিখেছি। আমরা শাওন ভাইয়ের কাছে শুনি। একই কথা সালমা আপু যেটা বললেন সেটাই। আসলে কবিরা সবসময় নিজেদের কথা বলে না, চারপাশ থেকে সংগ্রহ করে, সে থেকে আহরণ করে এবং তাদের কথারই প্রতিফলনটা ঘটায়। সেখানে অনেকে কথাই থাকে, নিজের কথা। না, তামিমকে অনেক ধন্যবাদ, তামিমকে ধন্যবাদ জানাচ্ছি এই কোশ্চেনটা করার জন্য। কারণ হচ্ছে এরকম কোশ্চেনের প্রায় সম্মুখীন হতে হয় যে এত দুঃখ কিসের, এত দুঃখ ভরা কবিতা কেন, তো তার সঙ্গে এত অভিমান। ওদিকে সবসময় সবাইকে দেখতে পাচ্ছে যে বরকে নিয়ে খুব হাসি খুশি ঘুরে বেড়াচ্ছি। আসলে সবাই জীবন আর গল্পকে গুলিয়ে ফেলে, এটা কিন্তু ঠিক নয়। যদিও জীবনকে নিয়ে লেখা, কিন্তু আমার না হোক কারো না কারো জীবনে ঘটে যাচ্ছে, খুব কাছের কারো ঘটছে, প্রতিবেশী, বন্ধু, আমাদের সমাজে ঘটছে। তো সেক্ষেত্রে কবির জীবনকে কবির লেখার সঙ্গে বোধহয় না মেলালেই ভালো। আমরা একটা কমেন্ট পেয়েছি, লুৎফুন্নাহার পিকি, ইনি আমাদের সময়ের একজন খুব চমৎকার ঔপন্যাসিক এবং কবিতাও লেখেন স্যার। তিনি ইদানিং ছোটদের কবিতাও পড়ছেন, খুব ভালো পড়ছেন, আবৃত্তি করছেন। উনার একটা কমেন্ট লিখেছেন যে কবিদের রিয়েল প্রেমিক প্রেমিকা থাকে না, এদের বেশিরভাগ প্রেমী ভার্চুয়াল। তো এই ব্যাপারে বেশিরভাগ প্রেমিক প্রেমিক ভার্চুয়াল, এটা কবি বিশেষটা মনে হয় পার্থক্য করে। আমি যদি সব কবিদেরই তাই বলি, হেলাল হাফিজ কিংবা নির্মলেন্দু গুণ কিংবা অন্যভাবে যদি আমি দেখতে চাই, সবাই কি ভার্চুয়াল প্রেমেই কবিতা লিখেন, নাকি কারো কারো আবার সত্যি জীবনে প্রেম থাকে? কবিরা নাকি অনেকবারই প্রেমে পড়তে পারে, কবিদের মন বড় হয়, সফট হয়, যেটা আপুও বললেন, এটাও হতে পারে। রাজীব দা কি বলেন? রাজীব দা কিছু অ্যাড করবেন? তুমি আমাদেরকে টানাটানি করছো কেন? তুমি তো এটারই অংশ। না না, আমি তো সব আপনাদের কাছে শিখেছি, এই জন্য আপনাদের কাছে শুনতে চাই আজকে। রাজীব দা, আপনার মতামত বলেন, আমি আপনার কাছে শুনতে চাই। আপনি একজন আমি যেটা বলতে চাই আসলে,
লেখালেখির যে বিষয়টা বা কবিতার যে বিষয়টা, কবিতা যদি সাহিত্যের সবগুলি মাধ্যমকে ধরি, তাহলে কবিতাটাকে আমি বলবো সবচেয়ে সর্বাগ্রে এবং সর্বোচ্চ উঁচুতে যে সাহিত্য মাধ্যমটি অবস্থান করে। মানুষের খুব গভীরতর মানুষের চিন্তা চেতনাকে খুব অল্প শব্দের মধ্য দিয়ে চিত্রায়িত করা, এবং একটা খুব টাচি একটা মন বা একটা খুব মানে স্পর্শকাতর একটা মন না থাকলে এটি হয় না। আর এটি হচ্ছে জি। সব মানুষের প্রকৃতি, দিন রাত্রির পরিবর্তন, আমাদের ঋতুর পরিবর্তন, মানুষের চিন্তা চেতনার জগৎ, পারিপার্শ্বিকতা, এই সমস্ত কিছু মিলিয়ে কিন্তু কবির মনকে আন্দোলিত করে। তখন সেটি বিভিন্ন জায়গা থেকে কবিতার উত্তোলন হয়, বিভিন্ন জায়গা থেকে কবিতাগুলি রচিত হয় বিভিন্ন উদ্দেশ্যকে নিয়ে। সবসময় যেটি হয়তো কবির চিন্তাকে মানে নিজস্ব চিন্তা, সেটি না। আমি কবি সালমাপুর সাথে একই কথা বলতে চাই, শাওন ভাইয়ের সাথে, যে আসলে চিন্তা বা কবিতার বিভিন্ন ভাগগুলো আপনারা দেখতে পান, যে এক একটা কবিতার এক এক ধরন থাকে, উদ্দেশ্য থাকে, বক্তব্য থাকে। তো কবিতার আরেকটা বিষয় আমি তামিমকে বলতে চাই, যে অনেকে বলছেন কবিতা খুব জনপ্রিয় না। এটা একটা, যখন বিভিন্ন গ্রুপগুলোতে পোস্ট করা হয়, অনেকে হয়তো কবিতা তেমন বেশি পড়েন না বা পড়তেও চান না। তো এটা আমি বলতে চাই যে আসলে একটা অল্প জায়গা জুড়ে অনেক বক্তব্য, অনেক ভেতরের অনেক কথাগুলি থাকে, সেই জিনিসগুলো হয়তো সবার যে ওভাবে অনুধাবন করেন না। গল্প বা উপন্যাসের ক্ষেত্রে যেরকম খুব সহজভাবে জিনিসগুলাকে পড়া যায় বা যেটাকে আত্মস্থ করা যায়, কবিতার ক্ষেত্রে সে হয়তো বারবার পড়তে হয়, বারবার সেটার ভিতরে ঢুকতে হয়, কবি কি বলতে চেয়েছেন সেক্ষেত্রে হয়তো। Right. আর একটা যদি আমরা সেই আমাদের পঞ্চ পাণ্ডবের কথা যদি বলি, আমি ভীষণ ভক্ত, আমি এই একটু সুযোগ পেয়েছে তাই বলছি। পঞ্চ না না, পাণ্ডব, বলেন আমি বলেন, আমরা শুনছি। তাদেরকে আমি স্মরণ করতে চাই, যে আমাদের সাহিত্যের যে মহীরুহরা ছিলেন, যারা আধুনিক বাংলা কবিতাকে নিয়ে এসেছেন, তাদের মধ্যে হচ্ছে বুদ্ধদেব বসু, আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আমার জীবনানন্দ দাশকে স্মরণ করছি, অমিয় চক্রবর্তীকে স্মরণ করছি, সুধীন্দ্রনাথ দত্তকে স্মরণ করছি, এবং আমি স্মরণ করছি হচ্ছে বিষ্ণুদেবকে, যারা আমাদের আধুনিক কবিতাকে বাংলা সাহিত্যে নিয়ে এসেছেন। এবং আধুনিক কবিতা যে একটি স্পষ্ট এবং একটি শক্তিশালী মানুষের যে চিন্তা চেতনাকে নিয়ে যেতে পারে, সেটাকে আধুনিক করে নিয়ে আসতে পারে। তো আমি সবাইকে বলবো, যারা কবিতা আসলে কাউকে বলে কয়ে হয় না, কবিতার ভালোবাসার জায়গাটা আসলে কবিতার এটা এমনি চলে আসে। আর কবিরা যা লিখেন বা লিখতে থাকেন, সেটি বিভিন্ন মনোজাগতিক যে মানুষের যে চিন্তা চেতনাগুলি সেখান থেকে আসে, উত্থিত হয়। আমি এটাই বলবো। ধন্যবাদ, ধন্যবাদ সবাই। ধন্যবাদ। মেরিনের কাছে আমরা মন্তব্য শুনবো, তার আগে আমি আর দুটি পড়তে চাই কমেন্ট। একটা হচ্ছে বিদগ্ধ প্রেমিক অথবা কবি জনাব ইমদাদুল হক হিমু ভাই, তিনি লিখেছেন যে কবিরা বিবেকের তাড়নায় সামাজিক অবস্থা থেকে লেখেন, কিছু নিজেরও থাকে। আমরা হিমু ভাইয়ের কাছেও একদিন শুনবো, তার নিশ্চয়ই অনেক অভিজ্ঞতা আছে প্রেম নিয়ে। আর লুৎফুন্নাহার পিকি, তিনি একটি মানে সবচেয়ে আজকের দিনে সবচেয়ে সত্য মন্তব্য যেটা আমার মনে হয়েছে এটা করেছেন, সেটা হচ্ছে যে স্পাউসদের লাইফ থেকে বের না করলে আসল উত্তর পাবে না তামিম। তো এইটাই হচ্ছে মনে হয় আসল, যে স্পাউসদের সামনে কেউ সত্য কথা বলবে না, সব রাজীব দাও মনে হয় বৌদি আশেপাশেই আছেন, তো অনেক কিছু বলতে হবে, তাই বলা। আমরা আরো যে মন্তব্য আছে সেগুলো শুনবো। মেহরিন, শুনি কমেন্ট গুলো, একটু শুনে আসি। জি, নাদিয়া তাসনিম আপু লিখেছেন, সালমা আপু দারুণ টিকু। আমাদের সাথে আরো মাহবুবুর রহমান টুনু, আমাদের রোদ্দুরের নিয়মিত আবৃত্তিকার। রোমান আপু লিখেছেন চমৎকার। তাপস সরকার দাদা লিখেছেন, কবিরা প্রেমিক নয়, প্রেমের উৎপাদক। উনি কমেন্টে লিখেছেন এটা। দাদা নিজেও তাহলে নিশ্চয়ই মেশিন। সুপ্ত বিশ্বাস দিদি লিখেছেন, অসাধারণ বলছেন রাজীব দা। নার্গিস আক্তার লিখেছেন, কবিতা আছে বলে আমরা মানসিক ভাবে খুব ভালো আছি। এটা সত্যি, কবিতার মাঝে আমরা ভালো আছি। ইন্দ্রুল হক হিমু ভাই বলেছেন, দারুণ বলেছেন রাজীব দা।
আমাদের সাথে এই মুহূর্তে আমাদের সঞ্চালক আছেন মনিরুল ইসলাম চঞ্চল, রোমানা পারভিন রনি, হারান মাঝি, ফাতেমাতুল জোহরা, ইশরাত জাহান নীরু। আমাদের সাথে আরো আছেন নিয়মিত কবি রোমেনা দিনা আপু আছেন আমাদের সাথে। আমরা এবার চলে যাচ্ছি মাসুদুল হাসান শাওন ভাইয়ের কাছে, তার লেখা একটি কবিতা আমরা আবৃত্তি শুনবো। আমি এখন যে কবিতাটি পড়বো, যে শিরোনাম তুমি রাগ করতে পারো না। আসলে আমি অভ্যস্ত, তো মানে কবিতা কবি কল্পনা করতে চাই। সালমা আপা আপনার এটা মিউট করে দেন একটু। তুমি খুব রাগ করেছিলে আমার উপর, এখনো হয়তো অবশিষ্ট আছে অনেকটা তার। ভালোবাসার উত্তাপে যখন আমি পড়ছি অনিমেষ, অহর্নিশ তোমাকে করেছি দগ্ধ, বিদীর্ণ করেছি কোমল হৃদয় তোমার, অস্ফুট আর্তনাদে তোমার প্রতিবাদ হলুদ ফানুষের মতো উড়ে গেছে বিস্তীর্ণ নীলে। অন্ধ আমি বুঝিনি সে আর্ত বিলাপ, করজোরে বারবার অনুমতি তাই না। যাও, দেব না তোমার কোনো অনুমতি, আর কখনো লিখবে না আমার, ছবে না মেঘ বৃষ্টি জলে তোমার পাখিটি। আমাকে তুমি এই চিনলে, খুব নির্দোষ। তুমি রাগ করলে, আর আমি খাঁচাবন্দি পাখরুদ্ধ পাখির মতো শীষহীন কেবল ডানা ছাপতে মরি নিরেট অন্ধকারে। রাগ করো না বন্ধু প্রিয়তমা, তুমি রাগ করলে সদ্য ভূমিষ্ঠ বঙ্গাব্দ হয়ে যাবে অন্ধবধির। বসেকের খরতাপে পূর্বে শস্য ভূমি, খাঁ খাঁ রোদ্দুরে চৌচির হবে বিরান সবুজ প্রান্তর। বর্ষার কালো মেঘ ঘন হয়ে উড়ে যাবে দূরে, আর জলের তৃষ্ণায় কাতর বাংলা হয়ে যাবে শুষ্ক মরুভূমি। ফুটবে না কোনো কদম ফুল, ছড়াবে না ঘ্রাণ, শরতের নীলাভ আকাশে মেঘের হুটোপটি অকারণ, কাশফুলের শুদ্ধতায় ধুলির ধূসরতা। পালতোলা নৌকো নেই, বাংলার সব নদী হয়ে যাবে কুৎসিত কালো জলে পরিগঙ্গা। তুমি রাগ করলে শীতের হিম ছড়াবে না স্নিগ্ধ পরশ, ঝরা পাতার মর্মর ধ্বনি শুনতে না পেয়ে পথ হারিয়ে অবশেষে অতিথি পাখিরা সাইবেরিয়ার উচ্চিতেই মরবে ঢুকে। বসন্ত আসবে না কোনোদিন আর এই বাংলায়, রক্তিম কৃষ্ণচূড়ার ডালে দোয়েল শালিকার খাবে না দোল আর উদ্যান ফুলে কোকিলের কাকের মতো আস্থা করে। তুমি রাগ করতে পারো না প্রিয়, যদি তুমি রাগ করো স্বরলিপি ভুলে শিল্পীর আঙুল অকারণ অর্থহীন ঘুরপাক খাবে মন্ত্রমুগ্ধ তারে। শাহবাগের কবি আড্ডায় ধোয়া ওটা চায়ের কাপ চুমুকের আগে হীন হয়ে যাবে। লেখা হবে না নতুন কোন কবিতা, স্লোগান ভুলে মুখ থুবড়ে পড়বে উত্তর প্রজন্ম। গাছের রাগ নয় আর, বরং অনুরাগের ছোঁয়ায় সিক্ত হোক সুন্দর আগামী, বিনিময় হোক সম্ভাবনার নতুন বছর। পরস্পর তোমাকে আমাকে। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ শাওন ভাই, অনেক সুন্দর একটি কবিতা শুনলাম আমরা শাওন ভাইয়ের কাছে। এখন আমরা শাওন ভাইয়ের চলে আবৃত্তি যাচ্ছি, অনেক সুন্দর। এখন আমরা চলে যাচ্ছি সালমা আপুর একটি কবিতা আমি আবৃত্তি করতে যাচ্ছি আপুর সামনে। আপুর কবিতা, কবিতাটির নাম যদি অবেলায় এসে যায় ডাক। আমরা যদি নিজেদের মাইক্রোফোন একটু অফ করে নিতাম ভালো হতো, সাউন্ড ভালো। আপু আপনার কবিতা এখন আবৃত্তি করব।
যদি অবেলায় এসে যায় ডাক, যদি অবেলায় এসে যায় ডাক, যদি চলেই যেতে হয় তোকে ছেড়ে, যদি দূরে ভেসে যায় তোর চঞ্চল মেঘ, বলবো আমার ঈশ্বরের, রেখে এলাম যাকে, সে ছিল আমার একজন, দেখে রেখো তার, দিও শক্তি তাকে শোক সইবার, আমায় যদি নিয়ে যাও কেড়ে, যদি মনে পড়ে আমায় একলা লাগে খুব, ভাবিস খুব দূরে নেই আমি, কাছেই আছি তোর, তোর সাথে আছে আমার মৃত্যুঞ্জয়ী প্রেম দামি, ভেবে নিস ছুঁয়ে আছি তোকে ঝড়ের মতন, তুমুল বাতাসের মতন, জড়িয়ে আছি তোকে একাকী রাতের গাঢ় অন্ধকারের মতন, যদি দেখি দু চোখে বর্ষা তোর, আমারও যে কান্না পাবে খুব, পারবো কি আসতে ফিরে, শুধু ভাঙবে পাজর, আমি যে না ফেরা দেশে দিয়েছি তোর, তোর ভেতরে রয়েছে যে ঘর, ও ঘর আমার, জ্বলবে না সে ঘরে সন্ধ্যা বাতি আর, ধূসর পাতা জমবে উঠোনের পর, বন্ধ কপাট, পড়বে না সেথা চরণ কারো আর, একাকী কাঁদবি তুই, দুদিনের আফসোস সবার, তোকে ছেড়ে আমারও যে কষ্ট হবে খুব, কোথায় যাব আমি, সে ঘর কি আমার, কেন আমায় কেড়ে নেবেন ঈশ্বর, প্রেমের বদলে কেন দেবেন দুঃখ অপার, যদি হয় সাঙ্গ হয় সকল খেলা, আমার কসম কাঁদবি না তুই, বৃষ্টি হয়ে বুকে নেব তোকে, বাতাস হয়ে থাকবো ছুঁয়ে, যেখানেই রই, তুই আমার সকল জনম, আছিস আমার বুকের ভেতর চুপ, চলে যদি যেতেই হয় না থেকেও থাকবো কাছে, থাকবো পাশে খুব। জানি না আপুর কেমন লেগেছে। সালমা আপু, আপু মাইক্রোফোনটা অন করতে হবে। হ্যাঁ, শোনা যাচ্ছে। আপুর কাছে জানতে চাই, আপু কেমন লাগলো, মেহরিন কেমন করলো বললাম আপনার তো যে কবিতা? আমার মনে হলো নতুন করে কবিতাটাকে আবার চিনলাম, মনে হচ্ছিল না আমার কবিতা, অসাধারণ করেছে, খুবই ভালো লেগেছে অসাধারণ ধন্যবাদ করেছে আপু, আসলে। আসলে, অনেক হ্যাঁ, ধন্যবাদ। খুব ভালো লেগেছে, আসলে খুব ভালো লেগেছে। একদম সত্যি খুব ভালো লেগেছে। মেহরিন, আমরা এবার কি করবো? আমরা আমি রাজীবদার প্রচন্ড কাছে যেতে কাশি চাচ্ছি। রাজীবদার কবিতা শোনাবেন না বাঁশি আচ্ছা শোনাবেন দাদা? আচ্ছা, আমি ওই যে শাওন ভাইয়ের একটা কবিতা পড়ি, তিনজনের তিনটা পড়বো বলে টাইম লাইনে নিয়েছি। আমি শাওন ভাইয়ের একটা কবিতা পড়ি, নাকি আমাকে পড়তে দিবেন নাকি? জি, আমরা শুনবো, অবশ্যই আমরা শুনবো। আচ্ছা ঠিক আছে, শাওন ভাইয়ের কবিতা আমি ওই যে রোদ্দুরের সার্চ দিয়ে পেলাম মাত্র, আমার কোনো প্রিপারেশন নাই, আমাদের মাফ করে দিন যদি ভুল হয় কবি এবং দর্শকরা। কবিতার নাম হচ্ছে মৃত্যু। একটু মাইক্রোফোন গুলো অফ করতে বলবো, তাহলে হয়তো একটু ক্লিয়ার শোনা যাবে। কবিতার নাম হচ্ছে মৃত্যু। অবশেষে ফিরে যায় হাতছানি দিয়ে অবধারিত মৃত্যুর বিভীষিকা, এবং ফিরে ফিরে আসে কালো মুখোশে, হাতের মুঠোয় রোপে মৃত্যুর নীল বীজ, আর কণ্ঠ ভরে দিয়ে বিষাক্ত গরলে কয়েক মুহূর্ত কেবল, অতঃপর নিমজ্জিত নিবিড় অন্ধকারে জীবনের সাঁকো, স্বপ্নহীন বিষাদ জীবন, নিয়ত রক্তাক্ত ক্লেদাক্ত বেলাভূমির তিক্ত আসাদে, রিক্ত শূন্য হাত, ঊর্ধ্বপানে কেবলই সুতো ছেঁড়া ঘুড়ির সন্ধান, অস্থির জীবন আমার মৃত্যুর আঘ্রাণে সূত্র খোঁজে অসীম পরবাসের। ধন্যবাদ। মানে আসলে প্রিপারেশন ছিল না, হুট করেই পড়া। শাওন ভাই জানি না কেমন হয়েছে। শাওন ভাইয়ের কাছে আমরা জানি না আসলে কেমন হয়েছে, আমি চেষ্টা করেছি।
আমরা কি এবারে রাজীবদার বাঁশি শুনবো নাকি? নাকি বাসি সবার শেষে শুনবো? আমরা শুনতে কবিতাটা শুনি নাকি দাদা? কার কবিতা এবার, কার কবিতা শুনবো? রাজীবদার লেখা, রাজীবদার আচ্ছা আরেকটা আচ্ছা, কবিতা। তামিমের আবৃত্তি অনেক ভালো হয়েছে, শাওন ভাই কি বলেন? শাওন ভাই মিউট করা ছিল, আমি যে বললাম শুনতে পাইনি। আমি ভীষণ কৃতজ্ঞ, মানে এই কবিতাটা আসলে আমি এভাবে কখনো চিন্তা করিনি, এত ভালো হয়েছে, এত ভালো লাগলো কবিতাটা, কল্পনা করিনি আজকে মেহেদী ভাই আমার কবিতা আবৃত্তি করবেন। ধন্যবাদ মেহেদী ভাই, অনেক ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ দাদা। আমরা রাজীবদার কাছে শুনি কবিতা। আচ্ছা, আমি এবার একটা কবিতা আবৃত্তি করব। আমি আমার একটি বই, একটি যৌথ কাব্যগ্রন্থ, আমাদের 3 জনের কাব্যগ্রন্থটির নাম হচ্ছে নৈশব্দের অনুরণন। এই কাব্যগ্রন্থটি আপনারা অনেকেই জানেন, তামিম বা আমাদের এখানে যারা আছেন সবাই জানে এই কবিতা কাব্যগ্রন্থটি। এটা অনেক সেটি পেন্সিল প্রকাশনের ওদের আত্মপ্রকাশের সময় কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়। এবং আমি একটু সবার জ্ঞাতার্থে জানাতে চাই, এই কাব্যগ্রন্থটি তখন অনেক পাঠক প্রিয়তা পেয়েছিল। আর এই কাব্যগ্রন্থটি যে 2জন কবি রয়েছেন, অসীম মুর্শেদ আর হচ্ছে লুনা লাবিব, এই কাব্যগ্রন্থটি আপনারা জেনে খুশি হবেন। এটি হচ্ছে ভারতবর্ষের 4টি জাতীয় গ্রন্থাগারে কাব্যগ্রন্থটি স্থান পেয়েছে বাংলা বিভাগে, যে কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাই, এবং বাংলাদেশের অনেক বর্ণাঢ্য ব্যক্তিত্বের হাতে এই কাব্যগ্রন্থটি তুলে দেওয়া হয়েছিল। তো আমি সবাইকে, সংশ্লিষ্ট সবাইকে আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং অসীম দা ও লুনা লাবিবকে আমি স্মরণ করছি। আমি যে কবিতাটি পড়বো, আমি মূলত আসলে প্রেমের কবিতা লিখতে খুব পছন্দ করি এবং ভালো লাগে, তা করেও যায়। হ্যাঁ, এটি হচ্ছে কবিতাটির নাম বসন্ত মানবী। তামিম শোনা যাচ্ছে? মেহরিন? দাদা শোনা যাচ্ছে, ক্লিয়ার শোনা যাচ্ছে। ওকে, ধন্যবাদ। বসন্ত মানবী। খুব ইচ্ছে করছে শান্তিনিকেতনে গিয়ে হাঁটু মুড়ে বসে থাকি ঘাসের মায়ায়। তুমি যাবে আমার সাথে? দোল উৎসব আমাকে নানান রঙে রাঙিয়ে দেয়, কষ্টের কালো রংগুলো দোলের আবিরে রাঙিয়ে তোলে। তুমি যাবে, যাবে আমার সাথে? বোলপুর স্টেশন অব্দি তোমার আমার মাঝখানে বড় হ্যান্ডব্যাগটা রেখো, যাতে কোনোভাবে তোমার শরীরের বিদ্যুৎ আমার কাছে না আসে। আমার লেখা 4টে কবিতা তুমি আবৃত্তি করে শোনাবে, প্রাণ খুলে, মন খুলে, ভালো লাগার মুগ্ধ স্কেলে গলা তুলে তুমি আবৃত্তি করবে। আমি জানি, আমি জানি, পিন পতন নীরবতায় মাতাল হয়ে যাবে ট্রেনের বগে সব যাত্রীরা, আর আমার 2 চোখ বেয়ে নেমে আসবে শান্ত 2টো ঝর্ণা নিঃশব্দে। অতঃপর অতঃপর বেজে উঠবে মোহন সুরে আমার প্রেমিক বাঁশি। প্রিয় ভাসিনী, তুমি যাবে আমার সাথে রবিনন্দনে? কত ফেরিওয়ালা গান গেয়ে বাঁশি বাজিয়ে সদাই বিক্রি করে বোলপুরের ট্রেনে। আমরা সদাই কিনতে যাব, আবৃত্তি করে বাঁশি বাজিয়ে সদাই কিনতে যাব, আমাদের মনের গৃহের সদাই। তুমি যাবে, যাবে আমার সাথে? আমি 2টো দোলের কাঠি সঙ্গে নিয়ে যাব। টোটোতে উঠেই আমাদের মাঝে কাঠি সমান দূরত্ব থাকবে। আমি গাইবো, ওরে গৃহবাসী খোলদার খোল, লাগলো যে দোল। হয়তো তোমার মন দুলবে গানের দোলে, ছুটে যাবে আমাদের টোটো বিলাসী বাতাসে, উড়বে তোমার চুল, ঝরবে আমার মনের ফুল। দ্বিপ্রহরের আহার সেরে আমরা চলে যাব বসন্ত উৎসবের রঙিন উদ্যানে। যাত্রাপথে তোমাকে কিনে দেবো বাসন্তী শাড়ি, গাঁদার মালা, হাতের গাজরা, দোলের রং। আর কিনে দেবো আমার সবচেয়ে সবচেয়ে প্রিয় মাটির নুপুর, সাথে কানের দুল, গলার লকেট। তুমি সেজে তৈরি হয়ে এলে তোমার একটা নাম দেব, বসন্ত মানবী। বসন্ত মানবী। 2টো নৈসর্গিক কোমল হাতে উপহার দেব দোলের কাঠি। তুমি নৃত্যরত শিক্ষার্থীদের সাথে মিশে যাবে দোল উৎসবে।
কাঠির শব্দে ছন্দে দুলবে আমার হৃদয় নিকেতন। মোহ মোহে দেখবো তোমায় ঘাসের মায়ায় বসে। তুমি যাবে, তুমি যাবে, তুমি যাবে আমার সাথে। ধন্যবাদ সবাইকে। দুর্দান্ত সুন্দর, রাজীব দা, খুব খুব দুর্দান্ত। খুব ভালো লাগলো। অনেক অনেক ভালো লেগেছে। ধন্যবাদ। মেহরিন, আমরা এবার কি করব? আহ, আমরা সানমাপুর একটি আবৃত্তি শুনবো। আপুর আচ্ছা, আজকের লাইভে আপুর শেষ আবৃত্তি। আচ্ছা, আজকে শেষ আবৃত্তি না এটা আমার? আচ্ছা আচ্ছা, এখন আমি যে কবিতাটি পড়বো এটা লিখেছিলাম করোনাকালীন সময়ে। একটা বিষণ্ণ মানসিকতার, বা মনে হচ্ছে এই বুঝি কোনো প্রিয়জনকে হারিয়ে ফেলছি বা আমি চলে যাচ্ছি কারোর কাছ থেকে, সেরকম একটি সময় কবিতাটা লেখা, কোন এক বিষণ্ণ সময়। কবিতাটার নাম হচ্ছে যদি আর দেখা না হয়। আপু আমরা শুনতে পাচ্ছি। ধরো কোনোদিন আর দেখা হলো না আমাদের, এইভাবে পার করছি অপেক্ষার প্রহর। এই তো মাত্র কটা দিন, তারপর মুঠো মুঠো ইচ্ছে ওড়াবো আকাশ গঙ্গায়, তেপান্তরের মাঠ পেরোবো পাখির টানায়, পথিক হব পথের হাওয়ায়। একদিন সরষে রঙ শাড়ি পরে চলে যাব নির্জল সমুদ্রের কাছে, ভেসে যাব জলের তোড়ে, তোমার বুকে মুখ লুকিয়ে ফিরবো আবার ঢেউয়ের সাথে। জানবে না কেউ, ছুঁয়ে যাব জলের মতন, তারপর খ্যাপাটে চুমু জলের আড়ে ঝড়ের মতন। ধরো আর ফিরে এলো না সেই দিন, এক প্রভাতে খবর পেলে এই পৃথিবীতে আর নেই তোমার দুর্বার প্রেমের ঠোঁট উল্টানো অভিমানী সে, যে জল হতে চেয়েছিল, ঢেউ হতে চেয়েছিল, পাখি হতে চেয়েছিল, যে পা জোরে তোমার বসত গড়তে চেয়েছিল, বুকের পরে তোমার যে একদিন কবিতা লিখতে চেয়েছিল। তুমি অপ্রতিরোধ ইচ্ছে আমার মধ্যরাতের পূর্ণ অংশমান, ক্লান্তির কপালে পূর্ণতার তিলক, তুমি আমার অভিমান। ধরো আমাদের আর দেখা হলো না কোনোদিন, হারে আমায় কাকে তুমি সাপান্ত করবে? এই বৃক্ষ পাহাড় নদী সমুদ্র অদেখা শত্রুকে, নাকি মানুষকে? নাকি চলে যাবে নিঃসঙ্গ বুকে জলের কাছে, একাকি খুঁজবে আমায় নিশীথের জলজ বাতাসে? ধরো আর কোনোদিন দেখা হলো না আমাদের, জানো না কোন অবিনাশী ঢল কেড়ে নিয়েছে মানুষই তোমার, জানো না কে সে, মানুষ নাকি প্রকৃতি? প্রকৃতি কি প্রেম কেড়ে নেয়? তবে কে নিল উড়িয়ে আমায় ঝড়ের মতো, হারিয়ে আমায় মেনে নেবে কি অমোঘ বাণী? কেউ ছুঁয়ে থাকে, কেউ চলে যায়, এই তো জীবন। ধরো আর ফিরে এলো না সেই দিন, আমাদের আর দেখা হলো না কোনোদিন। ধন্যবাদ সবাইকে। খুবই খুব চমৎকার, ভালো খুবই লাগলো আপু। চমৎকার। রাজীব দা কি বাঁশি বাজাচ্ছেন মনে হচ্ছে? রাজীব দা না আমরা ব্যাকগ্রাউন্ডে বাঁশি শুনলাম, খুবই চমৎকার। বাসিটা আমি হ্যাঁ হ্যাঁ ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ আপনার ব্যাকগ্রাউন্ড। বাঁশি হলে মন্দ হতো না, মানে আপুর কবিতার সাথে লাইভ বাঁশি খুবই দারুণ হতো। হ্যাঁ হ্যাঁ খুব ভালো হ্যাঁ, লাগলো আপু। রাজীবদা তো ছিলই সাথে, আমার নাম
আমরা এখন চলে যাচ্ছি মাসুদ হাসান শাওন ভাইয়ের কাছে চলে যাচ্ছি। তার নিজের লেখা একটি আবৃত্তি শুনবো। নিজের লেখা একটি কবিতার আবৃত্তি। আমি আমার সর্বশেষ যে কবিতাটা আবৃত্তি করবো এটির নাম মৃত্যু আসে। এটা মৃত্যু নিয়ে লেখা। কিছু কিছু মৃত্যু আসে রাত্রির কালো থামায়, বিমুগ্ধ চন্দ্রালোকের পূর্ণ গ্রহণে, নিকষ অন্ধকারে। পেঁচার জলজলে চোখের মতো ভয়ার্ত দৃষ্টি, গাবে পিচ্ছিল হিম সুতানো নিশার, সন্তর্পণে লকলকে জীবের ঘামে নেমে যাবার মতো কুচ্ছি। কিছু কিছু মৃত্যু আসে সাহসা, সোনালী সূর্য স্নাত ভোরে কিংবা স্নিগ্ধ বিকেলে, অবসন্ন দুপুরের নির্জনতায়, ভাত ঘুমের অবসরে। মসৃণ ইটল গালে তার খেলা করে ঈশ্বরের দুটি, নিবিড় আলিঙ্গনে কাছে টেনে নেয় পরম মমতায়। কিছু কিছু মৃত্যু নেবার চেয়ে দিয়ে যায় বেশি, স্মৃতির বুটিদার চাদরের ছুঁচের ফোঁড়ে ফোঁড়ে রেখে যায় অজস্র ছবি বিমূর্ত জীবনের। সিক্ত চোখের গলিত উচ্ছ্বাসে তারা বেঁচে থাকে হাজার বছর। কিছু কিছু মৃত্যু কেড়ে নেয় জীবনের সব অপার স্নেহের আধার, নিশ্চিত্র স্বপ্ন সুর কঠিন সুর, তিল তিল জমাট নিরপরাধ উচ্ছ্বসিত প্রেম, দিগুর ভালোবাসা, বৃষ্টি ধোয়া নিমগ্ন রক্ত গোলাপ। ধন্যবাদ। শাওন ভাই, খুব সুন্দর কবিতা। ধন্যবাদ। আসলে অসাধারণ লেগেছে, খুব শুনতে খুব ভালো লাগলো। রিকোয়েস্ট আসছে তামিম ভাই, আমরা কিছু কমেন্টে চলে যাব। হ্যাঁ, কমেন্ট শুনি। ফাতেমা তুজোহরা বলেছেন ভীষণ মন ছোঁয়া কবিতা, মন ছোঁয়া আবৃত্তি। সালমাপুর আবৃত্তি লিখেছেন। মনিরুল ইসলাম চঞ্চল ভাই লিখেছেন ধন্যবাদ আপু। চঞ্চল ভাই লিখেছেন মেহেদী হাসান তামিম ভাইকে লিখেছেন আপনার কণ্ঠে আপনার বীর হয়েও আমি ডুবে যাই কবিতাটি শুনতে চাই। আপনার কাছে মেহের নকিবেরও একটি কমেন্ট এসেছে, উনিও লিখেছেন একটি কমেন্ট মেহেদী ভাইকে আমার কাছে। আচ্ছা, মেহের নকিব লিখেছেন মেহেদী ভাই আপনার কণ্ঠে শুনতে চাই আবৃত্তি, আপনাকে আমাদের মাঝে পেয়েছি, প্লিজ বলে। ঠিক আছে, ঠিক আছে, আবৃত্তি তো শোনাচ্ছি। আমি এবারে রাজীব দার একটা কবিতা পড়ি। আমার কোনো প্রস্তুতি নাই, কবি ক্ষমা করবেন, যেহেতু কবিদের পেয়েছি কবিদের সামনে পড়ার সুযোগটা হারাতে চাইলাম না, এই জন্যই পড়ে ফেলছি। ছোট্ট একটা কবিতা নিয়েছি বেছে, অনিন্দিতা, রাজীব বিশ্বাসের লেখা। দাদা প্রেমের কবিতা লিখতে ভালোবাসেন এবং চরম প্রেমের কবিতা লেখেন। আমরা দাদার প্রেমের কবিতা পড়ে নিজেরাই প্রেমিক হয়ে উঠি মাঝে মধ্যেই। দাদার কবিতাটা খুবই চমৎকার। অনিন্দিতা, রাজীব বিশ্বাস। শ্রাবণের রোদ্দুরে কেন এত তাড়িয়ে বেড়াও আমাকে, ফলন্ত বৃক্ষের মতো তোমার চাহনি, উড়ন্ত পাখির মতো আনমনা তুমি, সবুজ উদার মাঠে একাকী হাসো, আলতো ভেজা ঘাসের গন্ধে উর্বর করো নিজেকে, আর আমাকে তাড়িয়ে বেড়াও দিনমান। ভালোবাসার দিনমজুর হয়ে ঘেমে নিয়ে একাকার আমার সর্বস্ব তোমার পিছুটানে, তবু তুমি অবসরহীন শ্রাবণ ধারার মতো বিহবল, আর্দ্র উষ্ণ কোনো বিকেলে ছড়িয়ে পড়া আদিত্য রশ্মিতে যখন জল জল তোমার দেহ বিতান, আমি মোহগ্রস্ত প্রজাপতির মতো ডানা মেলে উড়ি তোমার চারপাশে, তবু যেন স্বাদ মেটে না স্বেচ্ছা মৃত্যুর। সর্পিল তোমার চলাচল, সবুজের বুকে মানচিত্র এঁকে এঁকে তুমি হেঁটে চলো, আমি কোনো উদ্যমে ছুঁতে পারি না শ্যামল চিত্র।
সাঁঝের বেলায় ক্লান্ত আমি নুয়ে পড়ি শ্রাবণ বর্ষায়, তুমি ভিজিয়ে দিয়ে যাও অনিন্দিতা, ভিজিয়ে দাও ভিতর বাহির। ধন্যবাদ দাদা, দারুণ একটি কবিতা, খুব ভালো লাগলো পড়তে। কবির সামনে আবৃত্তি আবৃত্তি খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। ধন্যবাদ তামিম তোমাকে। আমার ধন্যবাদ দাদা, ধন্যবাদ দাদা। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন 19 জন শুনছেন আমাদেরকে। তাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, যারা রোদ্দুরের আজকের এই কবি এবং কবিতা লাইভটি শুনছেন। আমাদের সাথে এই মুহূর্তে আছেন সালমা জামান, সঞ্চালক আছেন শাহজাহান খান, এনামুল হক কবি, কবি এনামুল হক ভাই আছেন, আমাদের রোদ্দুরে নিয়মিত লিখেন উনি। সালমা জামান আপু লিখেছেন ভালো লাগলো। আচ্ছা, এরপর আমরা শাওন ভাইয়ের কবিতায় চলে যাব। শাওন ভাই লেখা কবিতা শুনতে, শাওন ভাইয়ের লেখা একটি কবিতা আমি পড়ছি, জানি না কেমন লাগবে। বসে আছো বারান্দায়, এই মুহূর্তে তুমি কি করছো আমিও বলে দিতে পারি। বসে আছো বারান্দায়, রোদের আরশিতে দেখছো মুখ, শ্রাবণ মেঘের হুটোপুটি আকাশ, রোদ ছায়ার অপরূপ খেলা উপভোগ করছো তুমি। মাতাল হাওয়ায় উঠছে তোমার চুল, এলো চুলে মাঝে মাঝে আঙুলের সঞ্চালন। আমার প্রিয় রঙে জড়ানো তোমার শরীর, নীল সাদার কম্বিনেশন। হাতে তোমার সদ্য লেখা কোনো ভালোবাসার কবিতা আমার উদ্দেশ্যে। দূর থেকেও অহর্নিশ আমি শুনি তার অনুরণন। ইথারে ভেসে আসা সেই কবিতার ঘ্রাণে আমার স্বপ্নগুলো ক্রমশ সুন্দর হয়ে ওঠে আরো। গ্রিলের ওপারে দালান কোঠার ভিড়, মাঝে মাঝে সবুজের আলপনা। তুলিতে আঁকা কোনো শিল্পীর ক্যানভাস যেন, ওপরে অসীম শূন্যতা, নীল সাদার কম্বিনেশন, আকাশ এবং মেঘের। আমি জানি উড়ে যাওয়া মেঘের ফাঁকে রোদ জলের আঘ্রাণে তুমি আমাকেই খোঁজো। শূন্য সফেদ খাতা ভরে ওঠে কবিতার রক্ত মাংসে, জেগে ওঠে অস্থি মজ্জায় পরিপূর্ণ এক নারী। রোদের আরশিতে ফোটে সেই মানবীর মুখ, জানি আমি সে কে। জানি আমি সেই মুখে তুমি আমাকেই খুঁজে ফেরো রাত্রি দিন অহর্নিশ, আর সেজন্যই তুমি বসে আছো বারান্দায়। খুব সুন্দর একটি কবিতা, ভালো লেগেছে শুনতে। অনেক ধন্যবাদ, ভীষণ ভালো লাগলো। জানি না কবির কেমন লাগলো, কবি বলতেন। সুন্দর আবৃত্তি, আসলে ভালো লেগেছে। আমরা মেহেদী ভাইয়ের লেখা, আমরা তো কবিকে পেয়ে গেছি, আরেকজন কবি, ব্যস্ততম কবি, তার কবিতা আবৃত্তি শুনতে চাচ্ছি। না, এত এত এইভাবে শোনাবো না। আমি কি এখন অন্য কবিদের, এত প্রিয় প্রিয় কবিদের পেয়ে আমার নিজের কবিতা পড়বো, এটা হয়? এখন আমি আরেকটি হচ্ছে সালমাপুর টাইম লাইনে গিয়ে পেলাম এই মাত্র। আমি আসলে প্রিপারেশন থাকলে হয়তো আমি ভালো মতো পড়ে আসতাম। আসলে আমি দুঃখ প্রকাশ করছি, আমরা সুরভির জন্য দুঃখ প্রকাশ করছি। তার করার কথা ছিল, আমরা স্মরণ করছি মানুষটিকে যে চলে গিয়েছেন পৃথিবী থেকে। তো সালমাপুর টাইমলাইনে পেলাম একটা সম্ভবত গল্পাংশ। আপু মনে হয় গল্প লিখছেন নতুন কোনো, কিংবা গল্প। এটা হচ্ছে প্রেমের সংজ্ঞা কি, প্রেমের সংজ্ঞা কি, প্রেমের সংজ্ঞা কি। যুগে যুগে দ্বিধান্বিত উত্তর লিখে গেছেন কবি সাহিত্যিকরা। তাদের সে ডেফিনেশন কারো কারো জীবনে সত্যি হয়েছে, কারো জীবনে নাকি এক আনাও মেলেনি। প্লেটোনিক প্রেম কিংবা অধরা প্রেম সবসময়ই অবমূল্যায়িত হয়েছে।
অথচ সে প্রেমের ভিত্তি নাকি অনেক মজবুত। আবার কাছের মানুষ দূরেই বা থাকবে কেন? কেন পালিয়ে বেড়াবে প্রেম? পাওয়ায় যদি প্রেম হারায়, তবে সে প্রেম চাওয়ারই বা কি প্রয়োজন? উফ, এ এক অদ্ভুত মনোজাগতিক দ্বন্দ্ব। তবে কি কবির এ কথাই সত্যি? তোমাকে ভুলতে গিয়ে আরো বেশি ভালোবেসে ফেলি, তোমাকে ছাড়তে গিয়ে আরো বেশি গভীরে জড়াই। যদি তাই হয়, এক যুগ পেরিয়েও রাজি কি মনে রেখেছে আমাকে। আপু, এটা শুনতে চাই, এই গল্পের কাহিনী শুনতে চাই, আসলে কি ঘটনা এটা। হ্যাঁ, আসলে আমি একটা গল্প লিখছি ইদানিং। সেই গল্পের ভেতরে একসময় এসে মনে হলো যে যখন এরকম হয়, যখন প্রেমে ব্রেক আসে, যখন খুব কাছের মানুষটি এরকম চলে যায় হাত থেকে, আবার যে চায় সে পাচ্ছে না, বা সে পেয়েও, যে পেয়েছে সে মনের পেছনের কথাগুলো ভুলে যায়, আবার যে পায়নি সে কি তাহলে এখনো মনে রেখেছে, তার যে আফসোসটাকে এখনো কি তার মধ্যে রয়ে গেছে, সে কি এখনই আগের মতো করে আমাকে ভুলে, মানে মনে রেখেছে কিনা, কিংবা ভুলে গেছে। এই নিয়ে একটা তখন হঠাৎ মনে হলো মাঝখানে, খুব নিজেই যখন দ্বিধান্বিত এই উত্তর খুঁজতে গিয়ে, তখন মনে হলো এমনই। সেই গল্পের অংশটাই চমৎকার। মাঝখান থেকে লিখলাম আর কি। আমরা আমরা কবির কাছে কি এবার কি আমরা বইমেলায় কি গল্প পাবো নাকি কবিতা পাবো, কি আশা করছি আপু? সামনে কি আহ লিখছেন? দুটোই লিখে যাচ্ছি তামিম। আমি তো জানো আমি কবিতারই মানুষ, মূলত কবিতা লিখতে ভীষণ জি জি পছন্দ করি, ভালো লাগে। খুব ভীষণ একটা প্যাশন কাজ করে আমার কবিতার জন্য। তবে ইদানিং জি গল্প লিখতেও ভালো লাগছে। দুটোই লিখে যাচ্ছি, জানি না কোনটার জি মানে আমরা আমরা প্রিপেয়ার, মানে প্রিপারেশন যে কোনটা নিতে পারবো সেই সময় ঠিক বুঝতে পারছি না। কারণ লেখা কিন্তু হচ্ছে না আসলে, ঠিক কেন যেন কনসেন্ট্রেট করতে পারছি না। এটা আমার বেলায় হচ্ছে, অন্য কারো খবর জানি না। তবে আমি মনে হয় যে ব্যস্ত সবাই বেশি লিখতাম, এখন যেমন ধরো অগন্তি সময় হাতে, কোথাও যাচ্ছি না, বাসায়, তারপর কেন যেন মনে হয় আমি কনসেন্ট্রেট আমি করতে পারছি না। এটা একদম আমার, মানে কি বলবো, ব্যক্তিগত পারসেপশন, আমার না, মনটার কেন জানি। সময়টাই আসলে এত অস্থির। হুম হুম। আমার মনে হয় যে বেশিরভাগ কবি সাহিত্যিকরাই এখন খুব বেশি কনসেন্ট্রেট করতে পারছে, এটা বলা যাবে না, হ্যাঁ, কারণ তবে হ্যাঁ পড়ছি, চারপাশের বই পড়ছি যখন ইচ্ছা, ভালো লাগার যে পছন্দের বইগুলো আগে যা পড়তাম ভুলে গেছি কিছু জি কিছু বই, সেগুলো আবার নতুন করে পড়ছি। বইমেলা থেকে অনেক বই সংগ্রহ করছিলাম, সেগুলো পড়ছি, ফাঁকে জি ফাঁকে আপু, লিখছি, আমরা মনে হয় এবার যে এখন লিখছি। এবারে বিদায় নিয়ে নিব। আপনি আপনি আপনার দর্শককে বলে বিদায় নেন। আমরা মেহেরিনের কাছে শেষে চলে যাব, শাওন ভাইয়ের কাছে শুনবো। আর রাজীব দাকে মনে হয় আমরা আর রাজীব দা বাসি পাচ্ছি না। একটু শুনে আমরা মনে হয় রাজীব বাসি দা কি শোনাবে মনে হচ্ছে। রাজীব আচ্ছা, দাকে তো তারপর আমি পাচ্ছি না বিদায় আমরা। নিয়ে রাখি, আমি বিদায় নিয়ে রাখি তাহলে নাকি? ও, আমি পেয়েছি বাসি শুনে পেয়েছি বিদায় নেবো। রাজীব। রাজীব দা চলে আচ্ছা হ্যাঁ আসেন, আচ্ছা, চলে হ্যাঁ, এসেছেন। আচ্ছা, জি আমরা বাসি শুনবো। আমরা এখন বাসি শুনবো। আচ্ছা, আমি রেডি হই তাইলে, হ্যাঁ। জি, ওকে, কোনো সাউন্ড কি শোনা যায়? একটা মিউজিক শোনা যাচ্ছে কি? যাচ্ছে দাদা, হালকা হালকা। যাচ্ছে, হালকা শোনা যাচ্ছে। মেরিন, জি জি, হালকা শোনা যাচ্ছে দাদা, একটু বাড়াতে পারেন। এ- হ্যাঁ, ঠিক আছে, এখন ঠিক এখন আছে। শোনা শোনা যাচ্ছে যাচ্ছে? দাদা, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি বাঁশি শিখছি। আমার গুরুকে স্মরণ করছি, উনি হচ্ছে রণধীর বাবু। উনি আমাদের জাতীয় পর্যায়ে বিভিন্ন জায়গায় খুব পরিচিত একজন মানুষ। আমি আর্য সঙ্গীতে বাঁশি শিখছি, যেটা দ্বিতীয় বর্ষের ছাত্র আমি। আহ, তো শখের বসে শেখা, যদিও সময় পাই না। আমি যে রাগটি বাজানোর চেষ্টা করছি সেটা হচ্ছে ভূপালী। এটা এটা দ্বীপ রাত্রি, দ্বীপ প্রহরে বাজানো হয়। তো আমি চেষ্টা করছি যতটুকু পারা যায়। তামিম, জি ঠিক আছে? দাদা, যা শোনা যাচ্ছে দাদা। তুমি একটু আমাকে জানাবো। ক্লিয়ার দাদা, শোনা শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। ওকে।
ধন্যবাদ সবাইকে, অনেক অনেক শুভকামনা, শুভেচ্ছা। ভীষণ মুগ্ধতা দাদা নিয়ে শুনলাম, ভীষণ ভীষণ মুগ্ধতা নিয়েছিলাম খুবই, মানে বাসি আমি এত ভালোবাসি, তার মধ্যে লাইভ এরকম শুনলাম বাসি। আমাদের কমেন্টেও এসেছে দাদার বাসি নিয়ে। মনির ইসলাম চঞ্চল ভাই, সাউন্ড দাদা সাউন্ডটা একটু অফ, মিউজিকের সাউন্ড। মনির ইসলাম চঞ্চল ভাই লিখেছেন, ওয়াও অসাধারণ দাদা, বিমোহিত। তাপস সরকারের দাদা লিখেছেন, রাজীব দা সুন্দর সুন্দর সুন্দর।
ফাতেমাতুল জোহরা আমাদের রোদ্দুরের সঞ্চালক, উনি লিখেছেন লাইভে প্রথম বাঁশি শুনছি, তাও রাজীব বিশ্বাস দাদার বাঁশিতে তোলা সুরে মুগ্ধতা। মনিরুল ইসলাম চঞ্চল ভাই আরো লিখেছেন অনেক অনেক ধন্যবাদ রাজীব দা, মন আর্দ্র করা বাঁশির সুর, অসাধারণ রাগ। দাদা এটা কোন রাগের যেটা করলেন বাঁশি যেটা বাজালেন? ভূপালী। ভূপালী। এটা ভূপালী। অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদা। চমৎকার কবিতা আবৃত্তি শোনার পাশাপাশি আমরা বাঁশির সুরও শুনতে পেলাম। আমরা এক এক করে সবার কাছ থেকে বিদায় নিয়ে আমি চলে যাচ্ছি সালমা আপুর কাছে। প্রথমে আপু রোদ্দুরের কাছ থেকে বিদায় নেবেন সবার কাছে। শুরুতেই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যারা এতক্ষণ সাথে ছিল আমাদের অনুষ্ঠান শুনেছেন। আর অবশ্যই রোদ্দুর প্যানেলকে এই চমৎকার আয়োজনের জন্য, রোদ্দুরের প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসায় চমৎকার আয়োজন আমাকে সমৃদ্ধ করবার জন্য। আর অবশ্যই আজকে আমার সাথে যারা গুণী মানুষগুলো রয়েছেন, যে তারপরে নাকি বাপুর চমৎকার দুর্দান্ত সঞ্চালনা, মেহেদীর, তামিমের খুব ভালো লেগেছে, খুব অসাধারণ একটা সময় পার করেছি। একটা অনুরোধ কিন্তু রয়ে গেছে, আমরা স্যারের সাথে একদিন ডুয়েট শুনবো, ডুয়েট সন্ধ্যা, শুধু ডুয়েট সন্ধ্যা হবে। হ্যাঁ নিশ্চয়ই জি জানান ইনশাল্লাহ। হ্যাঁ অবশ্যই সবাই অত জানাচ্ছি রোদ্দুরবাসীকে আমার অনেক অনেক ভালোবাসা, যাদের ভালোবাসা এবং অনুপ্রেরণায় এতটুকুই আমি আমার কলম সচল হয় এবং আমার আবৃত্তির জন্য আমার কণ্ঠ শানিত করতে ইচ্ছে হয় যাদের ভালোবাসায়। আর আমার সঙ্গে যারা আজকে ছিল আমার সাথে, সবার জন্য অনেক অনেক ভালোবাসা। রোদ্দুরের একটি অতি প্রিয় স্লোগান, রোদ্দুরের জন্য অনেক ভালোবাসা, রোদ্দুর ভালো। আমরা চলে যাচ্ছি মাসুদুল হাসান শাওন ভাইয়ের কাছে, কিছু শুনবো। ধন্যবাদ। আমি আগে বলে নিই, রাজীবদার বাঁশি শুনে আমি এত মুগ্ধ হলাম, আমার মনে হচ্ছে যে আমরা একদিন এরকম একটা শুধু বাঁশির জন্য একটা বাঁশির জন্য একটা রাজীবদার বাঁশি শুনবো আমরা। আসলে সময় দিবেন, সময় করবো। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আর ধন্যবাদ যারা আজকে কষ্ট করে আমাদের অনুষ্ঠানটা দেখলেন, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। রোদ্দুরের সঞ্চালক যারা আছেন বা রোদ্দুরের সঙ্গে যারা আছেন তাদেরকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি আমাদেরকে এরকম সুন্দরতার প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। খুবই ভালো লাগছে আসলে, ঘরে থেকে অসুস্থ অবস্থা থেকে মনটা একদম হয়ে গেছিল, খারাপ অবস্থা হয়ে গেছিল, তার মাঝখানে এই একটা অনুষ্ঠানে আসতে পেরে ভালো লাগছে। দোয়া করবেন আমার জন্য যাতে খুব সুস্থ হয়ে তাড়াতাড়ি আমরা কাজে যোগদান করতে পারি। আর আপনাদের দোয়া পেলে হয়তো ভবিষ্যতে আরো কিছু কাজ করতে ইনশাআল্লাহ। এবার ওই মেলাতে আমি এই পর্যন্ত আমার কোনো কাব্যগ্রন্থ হয়নি, আমার গল্প আর উপন্যাসই ছিল। এবার খুব ইচ্ছে আছে একটা কাব্যগ্রন্থ বের করা, সাথে একটা ছোট করে উপন্যাস দোয়া করবেন। শুভকামনা রইল শাওন ভাই। আমরা রাজীব ভাইয়ের কাছে। জি হ্যাঁ ধন্যবাদ ভাই। আমি রোদ্দুরবাসীকে ভালোবাসা রোদ্দুর সবার জন্য। আর এরকম একটি অনুষ্ঠান তামিম এবং রোদ্দুরের সমস্ত প্যানেলিস্ট সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর আমাদের সঞ্চালক খুব ভালো সঞ্চালনা করে, ওর জন্য শুভকামনা রইল। আর যারা শুনছেন এতক্ষণ ধরে, যাদের জন্য আসলে যারা আমার পাঠক রয়েছেন, বা আমি আসলে মনের আনন্দেই লিখি। যখন সুযোগ পাই, রাস্তাঘাটে, বাসে, ট্রেনে, যখন সুযোগ, আমার আসলে স্থায়ী কোনো সুযোগ নেই, তখন আমি বসে বসেই লিখতে থাকি। তো এইভাবেই হয়তো আজকে এই দুটো বই এসেছে। আগামী বইমেলায় একটা আমার কাব্যগ্রন্থ বের করার ইচ্ছে আছে। সবার কাছে দোয়া চাচ্ছি এবং সবাই আশা করি হয়তো আগামী বইমেলা একটা বই বের করার প্ল্যান করছি। অনেক শুভকামনা। তো সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি যারা শুনেছেন। আর আমার বাঁশির জন্য, আমি যদি বাঁশিটা আসলে একটা খুব কঠিন একটি বাদ্যযন্ত্র, অনেক সময় দিতে হয়। আমার জন্য সবাই একটু দোয়া করবেন, যাতে আমার খুব শখের একটা বিষয়, যাতে সময় করতে পারি, বাঁশিটা করতে পারি।
স্পেশাল ধন্যবাদ থ্যাঙ্কস তোমাকে। দাদা বাসির জন্য। ধন্যবাদ আপু। ধন্যবাদ তামিম তোমাকে স্পেশালি। ধন্যবাদ দাদা, ধন্যবাদ ধন্যবাদ। ধন্যবাদ মেহেরিন, তামিম, মেহেরিন আপু। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। মেহেরিনের কাছে গিয়ে আমরা শেষ করব। এই মুহূর্তে আমাদের সাথে ছিলেন সালমা সুলতানা আপু, রাজীব বিশ্বাস দাদা এবং মাসুদুল হাসান শাওন, তিনজন অসম্ভব প্রিয় প্রিয় তিন কবি মাঝে আমরা এতক্ষণ সময় কাটালাম। খুব ভালো লাগলো, আশা করি আপনাদেরও ভালো লাগলো। আমরা রাজীবদার বাসিও শুনলাম, আশা করি ভবিষ্যতে আরো শুনবো। এই মুহূর্তে যারা যারা আমাদের সাথে ছিলেন সবাইকে জানাচ্ছি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এভাবে রোদ্দুরের সাথে থাকবেন। আশা করি আজকের কবি এবং কবিতার লাইভটি আপনারা উপভোগ করেছেন। ভালোবাসা রোদ্দুর, শুভরাত্রি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বলে আজকের কবি এবং কবিতার লাইভ এখানে শেষ করছি। শুভরাত্রি, ভালোবাসা রোদ্দুর।